আচ্ছা, যাই হোক, আজকে মূলত আমরা ওই আপনাদের টেমপ্লেট তৈরি হবে, টেমপ্লেট এবং গতকালকের যে লিস্ট বিল্ডিং, ওই লিস্ট বিল্ডিংয়ের ওইটা লিস্ট আমরা ইনপুট দিব এবং ওই লিস্ট থেকে আমরা ক্যাম্পেইন রান করব। তাই আর এটা হচ্ছে আমার একটা ডামি মেইলচিম সাইট, যেটা হচ্ছে আমি ইউজ করি না আমার কোনো কাজে। আমাদের এখানে ক্রিয়েটিভ আইটির একটা সার্ভার আছে, যেটা ওই ভিডিও আছে এখানে দেখবেন আপনারা, ওই সার্ভার থেকেই জেনারেলি মেল পাঠানো হয়। আর এখানে জাস্ট এটা আমি দেখার পারপাসে, আমি এই ক্লাসগুলো আগে নেই, এগুলো আগে জুনিয়াপু নামে একজন ছিলেন, উনি নিতেন। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ওনার নাই বিদায় আমাকে মানে জোর করে দেন। আমাদেরকে বলছেন যে এখন আরেকজন মানে স্পেশালিস্ট এসেছেন মার্কেটিং মার্কেটিং আপনাদের। উনি তো বলছেন এটা হচ্ছে ওনার মার্কেটিং, এসইও বলছেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা জাস্ট ওই mailchimp.com এ যাওয়ার পরে আমরা যথারীতি অ্যাকাউন্ট খুলবো। যাদের অ্যাকাউন্ট নাই প্রথমে তো অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন আপ, ক্রিয়েট এন অ্যাকাউন্ট। এখান থেকে তো আর দেখানোর কিছু নাই, এখান থেকে দেখাইতে হইলে আপনারা কেউ আসেন, আপনাদের অ্যাকাউন্ট খুলেন নাম দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে। আচ্ছা, যাই হোক, ওই ইমেল ক্রিয়েশনের পরে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনারা জাস্ট ওইখানে সাইন আপ করলে, আপনাদের সাইন ইন করলে এই পেজে চলে আসবে। ঠিক আছে, এখানে বার্ড লেখা আছে। বার্ড আসলে কুমিল্লাতে বার্ডের ট্রেনিং করছি, সো ওই বার্ডের অ্যাড্রেস দিয়ে ওই সময় খোলা ওইটা। আর এখানে আপনাদের এই অ্যাকাউন্ট খুলতে গেলে ওয়েবসাইট দেওয়া লাগে। যেমন একটা আপনি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের খুলতেছেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইট লাগে। ওয়েবসাইট লাগে কেন? যখন মেইলটা যায়, ফর্মাল যখন কোম্পানি মেইল যায়, তখন কিন্তু এই কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির সবগুলাই ইমেইলের লাস্ট পার্টে যায়, এবং কন্ট্যাক্ট আস দিয়ে ওখানে কোম্পানির নাম, ঠিকানা সব কিছু যাবে আর কি। আচ্ছা, যাই হোক, যাদের ওয়েবসাইট নাই তাদের ওয়েবসাইট নাই, আপনি সেক্ষেত্রে আপনার পার্সোনাল ওয়েবসাইট একটা দিয়ে দেন। পার্সোনাল ওয়েবসাইট নাই, সেটাই আমাদের ব্লগ স্পটে যায় আছে, হ্যাঁ দিয়ে দিবেন ব্লগ সাইট দিয়ে দিবেন। ওটার ভেরিফিকেশন চায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ইয়েতে ভেরিফিকেশন চায় যে আপনি এই অ্যাড্রেসটা ইউজ করছেন, এটার ভেরিফাই করেন। আমি কিন্তু এখানে বার্ডের ওয়েবসাইট ইউজ করছি, জাস্ট আমার প্র্যাকটিস পারপাসে। মানে দেখলো যে একটা ওয়েবসাইটে ঠিকানা দিলেই হলো। হ্যাঁ, ওয়েবসাইটের ঠিকানা দিলে হইলো, এবং ওই ওয়েবসাইটের ঠিকানা কিন্তু যখন মেইল সেন্ড করবেন তখন কিন্তু চলে যাবে ওই লিস্টের সাথে। এখন আপনি কোনো কোম্পানির হয়ে কাজ করতেছেন, তখন ওই কোম্পানির ওয়েবসাইটটা দিবেন ওইখানে। হ্যাঁ, আপনি প্রতিটা লিস্টের ক্ষেত্রে ওয়েবসাইট চেঞ্জ করবেন, কোম্পানির প্রোফাইল চেঞ্জ করা যায়। যেমন এখানে অ্যাকাউন্ট প্রোফাইলে যদি আমি চেঞ্জ করতে চাই, এখানেই চেঞ্জ করা যায়। এখানে আপনার আচ্ছা জাস্ট ইউজার নেমগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা প্রথমে টেমপ্লেটের আগে যেটা লিস্ট বিল্ডিংয়ের ওই গতকালকে যে লিস্ট তৈরি করেছিলাম, ওই লিস্টের ইয়েটা করব। এবং আপনাদের যে বিষয়টা বলছিলাম ওই গতকালকে, ইন্টিগ্রেশন ওয়েবসাইটের সাথে, যে হোয়াইট হ্যাট মেথডে যেভাবে ওয়েবসাইট থেকে ইমেল কালেকশন করবেন, সেটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন লাগবে। আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করা লাগবে। সেটা ওয়ার্ডপ্রেস যদি হয় তাহলে মেইলচিম্পের সাথে খুব ফ্রেন্ডলি, ইন্টিগ্রেশনটা ইজিয়ার হয়। আদারওয়াইজ আপনি ওইখানের যে কোডগুলো থাকবে ওই কোডগুলো ইউজ করবেন। ইন্টিগ্রেশন বিভিন্ন ডিরেক্টরি আছে, ফেসবুকের সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন। যেমন ফেসবুকে একটা, ওই যে আমাদের মিনহার ভাই যে ফেসবুক মার্কেটিং করেন, সেক্ষেত্রে ইমেল আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন বা ওই যে লিস্টে ইয়ে করেন, সেক্ষেত্রে যদি উনি ওয়েবসাইট ভিজিট করার জন্য বলেন, তখন সেক্ষেত্রে ওয়েবসাইটের যখন সাবস্ক্রাইব অপশনে আসবেন, তখন এই লিস্টটা যে সাবস্ক্রাইব করার পরে এই লিস্টটা এখানে যে লিস্টের সাথে ইন্টিগ্রেশন করা থাকবে ওই লিস্টে চলে আসবে। আমি সাথে সাথে ওই মেইলচিম্পে ইমেলটা পাবো সবার। ঠিক আছে, এবং টুইটার অনেক জায়গায় আপনি ইন্টিগ্রেশনটা করতে পারবেন। ইমেল মার্কেটিং এর হোয়াইট হ্যাট হচ্ছে যে প্রতিটা ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে মেইলগুলো খুঁজে বের করা, এটাই তো হোয়াইট হ্যাট না। হোয়াইট হ্যাট হচ্ছে আপনার, আমি আমার ওয়েবসাইটে সাবস্ক্রাইব অপশন আছে না, ওই সাবস্ক্রাইব অপশনে সাথে ইন্টিগ্রেশন করে দিব।
ওয়েবসাইটের সাবস্ক্রাইবের সাথে ইন্টিগ্রেশন করে দিব আমার মেইল চিমকে। সে ফর এক্সাম্পল এটা কালেক্টর, ইমেল কালেক্টর, তারা লিস্ট কালেকশন করবে ওই ওয়েবসাইট থেকে। কেউ যখন সাবস্ক্রাইব করবে সাথে সাথে ওইখানে যে ক্রিয়েট লিস্ট করা আছে, লিস্টের আন্ডারে ইন্টিগ্রেশন করব, ওই লিস্টে চলে আসবে। এবং এটা হচ্ছে এই যে ইমেইলের আসলে তিনটা টাইপ আছে। তার মধ্যে একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইমেইল, একটা হচ্ছে ডাইরেক্ট ইমেইল, আর আরেকটা হচ্ছে সোলো অ্যাড। আচ্ছা, যাই হোক, ট্রানজ্যাকশনাল ইমেইল কার ক্ষেত্রে হয়? এই যে হোয়াইট হ্যাট মেথডে যে কালেকশনগুলো আমরা করব, সেক্ষেত্রে আমার কাস্টমার কিন্তু সে জানে, ঠিক আছে, কাস্টমার জানে যে আমি তাকে মেইল পাঠাবো। কেন? সে অলরেডি আমার সাথে একটা কন্ট্যাক্টে আসছে যে হ্যাঁ আপনার ওয়েবসাইটের আমি ইনফরমেশন চাই প্রতি মাসে অথবা কোনো উইকলি চাই। সেক্ষেত্রে ওইটা ট্রানজ্যাকশনাল ইমেইল হলো। ট্রানজ্যাকশন বলতে আমরা বুঝি লেনদেন, ঠিক আছে। সে আমার সাথে কন্ট্যাক্টে আসছে, কন্ট্যাক্ট বলতে ওই ধরনের কন্ট্যাক্ট, যেহেতু সে সাবস্ক্রাইব করছে সুতরাং সে এক ধরনের কন্ট্যাক্টে আসছে আমার সাথে, যে এবং আমার ওয়েবসাইটের যে ইয়েগুলো আছে, কন্ডিশন টার্মস আছে, সে মানছে। এবং আমরা কোনো ওয়েবসাইটে কিছু করতে গেলে বা কোনো একটা অ্যাকাউন্ট খুলতে গেলে দেখা যায় নিচে একটা অপশন আছে অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন অফ দিস ওয়েবসাইট। তো সেক্ষেত্রে মানে আমার সেই টার্মস এন্ড কন্ডিশন সে মানছে এবং ওইটার অ্যাকর্ডিং টু দিস টার্মস এন্ড কন্ডিশন সে হয়তো মেইল পাবে। আমার হয়তো সিস্টেমে আছে যে আমি প্রতি মান্থলি একটা নিউজ লেটার পাঠাবো তাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইমেইল। আমার কাস্টমার জানে যে প্রতি মাসে হ্যাঁ একটা আসবে। যেমন আমি অনেক ধরনের ওয়েবসাইটে করে রাখছিলাম। যেমন যখন ভার্সিটিতে পড়তাম তখন আইএমএফ, আমি ফিনান্স নিয়ে পড়ছি, আইএমএফ এর যে মানিটারি বিভিন্ন ধরনের পলিসি চেঞ্জ হয় প্রতিনিয়ত ওয়ার্ল্ডের, সেই ওয়েবসাইটে ছিল। আমার প্রতিদিন মনে হয় 10-15টা ইমেল আসতো ওই শুধু আইএমএফ থেকে। ডিকশনারি ছিল, বিজনেস ডিকশনারি, সেখান থেকে প্রতিদিন বিজনেসের একটা ডিকশনারির ইমেল আসতো। এই বিষয়ে কিন্তু আমি জানি যে আমাকে প্রতিদিন দিবে এবং আমি এটাতে স্যাটিসফাই এবং আমি চাই, সেজন্য ওইখানে সাবস্ক্রাইব করছি। আর ডাইরেক্ট ইমেল হচ্ছে যেগুলো আপনারা কালেকশন করবেন, ঠিক আছে, ওই কালেকশন থেকে ইমেল পাঠাবেন। সে কিন্তু জানেও না যে আমি মেইল তাকে পাঠাইতে পারি। এবং সেখানে ট্রানজ্যাকশনাল মেইলের ক্ষেত্রে সেও আমাকে রিপ্লাই করবে। কিন্তু ডাইরেক্ট মেইলে, অনেক মেইলে কিন্তু আপনারা লেখা থাকে যে ডোন্ট রিপ্লাই টু দিস অ্যাড্রেস, এরকম বিভিন্ন ইয়েতে সাইন আপ করার পরে যখন মেইল পাঠায় তখন কিন্তু বলে দেয় যে ডোন্ট, হ্যাঁ আপনি কিন্তু আমাকে রিপ্লাই করার কোনো প্রয়োজন নাই বা এই ধরনের কিছু লিখে দেয়। এটা হচ্ছে জাস্ট ওয়ান ওয়ে কমিউনিকেশনের জন্য মেইল যেটা পাঠানো হয়। আর ট্রানজ্যাকশনালের ক্ষেত্রে আপনিও রিপ্লাই দেন, সেও রিপ্লাই দিবে, এখানে একটা কনভারসেশন তৈরি হয়ে যাবে এই বিষয়গুলো। আচ্ছা, ওভারভিউয়ে আমরা যাই। ওভারভিউয়ে গেলে এখানে আমাদের ক্যাম্পেইন আছে, ঠিক আছে। আমরা ক্যাম্পেইন রান করার পূর্বে আমাদের যেটা করতে হবে, লিস্ট তৈরি করতে হবে। এবং আচ্ছা ঠিক আছে, আমরা একটা লিস্ট তৈরি করি। মেইলচিম্পের লিস্ট, অলরেডি আমার একটা লিস্ট তৈরি করা আছে এখানে, ঠিক আছে। কিন্তু আমি যখন ক্রিয়েট লিস্টে দিব, এখানে নতুন লিস্ট তৈরি করব এবং নতুন লিস্টের ক্ষেত্রে আমি লিস্টের একটা নাম দিব। আমি ওই লিস্টটাকে কি হিসেবে, এখন ধরেন আমি এখানে 50টা লিস্ট ক্রিয়েট করে রাখছি, কিন্তু লিস্টের নাম যদি 1-2 দিয়ে দিই সামথিং, তাহলে অনেক ক্ষেত্রে আচ্ছা বুঝছি, 1508। এরপরে হচ্ছে ডিফল্ট ফ্রম ইমেইল। এটা হচ্ছে আপনার যে নাম থেকে এখানে যে যা দিব, এখানে ধরেন এসইও 1500 স্পেশাল ব্যাচ লিখে দিলাম। যখনই কেউ এই লিস্ট থেকে মেইল পাবে, তার মেইলের ফ্রমে থাকে না, ওইখানে ইমেইলের পাশাপাশি আপনার নামটা শো করবে যে এসইও 1508 স্পেশাল ব্যাচ থেকে ওই ইমেইলটা আসছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ইমেইল আর এটা হচ্ছে নাম, সরি, এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে ইমেইল। ইমেইল অ্যাড্রেস যে কোনো একটা, যেমন এবং এখানে
ওইটা রেড মার্ক করে দিয়েছিল, কারণ হচ্ছে আমি যখনই এই ইমেল অ্যাকাউন্টের সাথে মেইলচিম্পের সাথে কিন্তু আমার একটা ইমেল শুধু ছিল, জিমেল অ্যাকাউন্ট, সো দ্যাটস ওয়াই তারা অন্য ইমেল নিচ্ছিল না। এখানে রিপ্লে যখন মানে রিমাইন্ড পিপুল হাউ দে সাইন আপ টু দা, ওই যে যখন আমরা সাইন আপ কেউ করে, সাইন আপ করার পরে আমরা বলে দিব যে থ্যাংক ইউ ফর সাইন আপ, বা আপনি আমাদের ওয়েবসাইটে ইচ্ছুক হয়েছেন, সো আমরা আপনাকে এই মেইলটা পাঠাইছি। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে দেখেন, রিমাইন্ড পিপুল হাউ দে সাইন আপ টু ইউর লিস্ট। ঠিক আছে, কিভাবে সে করছে বা এরকম বলে দিব, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ ইউ opted in at our website or we send special offer to customer who obtain at it। ওই যে যখন সাবস্ক্রাইব করবে তখনই তাকে বলে দিব যে আমরা এই মেইলটা আপনাকে পাঠাচ্ছি মূলত ওই কারণে, যেহেতু আপনি আমাদের সাথে টার্মস এন্ড কন্ডিশনে আসছেন যে আপনি মেইল পেতে পারেন প্রতি মাসে বা প্রতি সপ্তাহে। ডাইরেক্ট মেইলের ক্ষেত্রে না, ওইটা হচ্ছে ওই যে সাইন আপ ফর্মের ক্ষেত্রে। ঠিক আছে, কেন সাইন আপ করছে সে। আর যদি এটা আপনি নাও দেন সমস্যা নাই, এখানে এই যে আপনি বলছেন কোম্পানির নাম, ঠিক আছে, আপনি প্রত্যেকটার ক্ষেত্রে কোম্পানির নাম চেঞ্জ করে দিতে পারবেন। যেমন এখানে আমার বাই ডিফল্ট তৈরি করা আছে, যেমন এই যে বার্ড, ফুটবাড়ি, কুমিল্লা সিটি, চিটাগং এরকম। ঠিক আছে, পোস্টাল কোড তাদের আছে, এটা আপনি আপনার মানে যেটা ইউজ করবেন সেটা দিয়ে দিবেন, সমস্যা নেই। বাংলাদেশ, ফোন নাম্বার আপনি অ্যাড করবেন এবং আপনার ওই যে নোটিফিকেশনটা আসবে এবং কারা সাইন আপ করছে বা কারা করে নাই, এই মেইলটা রিপোর্টটা আপনি কিভাবে পাবেন, বা যারা আনসাবস্ক্রাইব করছে, যারা সাবস্ক্রাইব করছে, আপনি বহুত চাইলে বহুত আসবে। এখানে দেওয়া আছে 1 by 1 ইউজার আনসাবস্ক্রাইব নোটিফিকেশন এজ দে হ্যাপেন, সাবস্ক্রাইব নোটিফিকেশন এজ দে হ্যাপেন, এরপরে ডেইলি সামারি অফ দ্য সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব অ্যাক্টিভিটি। আপনি ওটাতে যখন ক্লিক করবেন তখন যারা সাবস্ক্রাইব করছে ওয়েবসাইটে তাদেরও একটা মেইল পাঠাবে, এই মেইলে নোটিফিকেশন পাঠাবে যে আপনার এই লিস্টে এতজন বা অমুক অমুক সাবস্ক্রাইব করেছেন। আর আপনার আনসাবস্ক্রাইবও দুটাই দিবে এখানে, এবং এখানে শুধুমাত্র সাবস্ক্রাইব নোটিফিকেশন দিবে এবং নিচেরটাতে শুধু আনসাবস্ক্রাইব দিবে। তো সেটা আপনার যদি টার্গেট হয় যে না আমি চাই কারা আমার ওইখান থেকে আনসাবস্ক্রাইব করে গেছে, তাদের লিস্টটা শুধু আমার দরকার, কেন গেছে তার সাথে ফার্দার কমিউনিকেশন করব। ঠিক আছে, যেমন ব্যাংকের সেক্টরগুলোতে এই কাজ করে, হয়তো এই লেভেলে করে না, কিন্তু তাদের সিআরএমটা হচ্ছে এরকম। যেমন আমি আজ থেকে 5 বছর আগে ইউসিবি ব্যাংকে রেমিটেন্স উঠাইতাম সবসময়, তো হঠাৎ করে আমার রেমিটেন্সগুলো অন্য ব্যাংকে আসা শুরু হইলো। তখন কিছুদিন পরে, প্রায় 1 বছর পরে আমাকে ফোন দিছে একদিন যে স্যার আপনি কি অমুক, হ্যাঁ আমি ইউসিবি ব্যাংক থেকে বলছি, আপনি আমাদের ব্যাংকে কোনো প্রবলেম হয়েছিল কিনা আপনার সাথে। মানে তারা চিন্তা করছে আমি কন্টিনিউয়াস একটা ফ্লোতে তাদের ওইখান থেকে রেমিটেন্স উঠাইতাম, কিন্তু হঠাৎ করে 1 বছর ধরে আমি নাই, তাদের ব্যাংকের সাথে কানেক্টেড না, কেন, কারণটা কি? পরে আমি বললাম না আমার তো কোনো প্রবলেম হয় না। সে হয়তো মনে করছে যে তার কোনো ম্যানেজারের বা অফিসারের কোনো মিসবিহেভিয়ার জন্য হয়তো আমি বলছি যে কোনো জায়গায়, ব্যাপারটা তাই। তখন আমি যখন এখানে আনসাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট কেন, আমি ওই জিনিসটাই চাইবো আমার সিআরএম মেনটেইনের জন্য। সিআরএম প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ওই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টটা এজন্যই দরকার যে আসলে আমার কাস্টমারকে ভ্যালু দিয়ে, যে কাস্টমারকে জানা যে তার প্রবলেম কি, কেন সে মানে আমাদের সাথে আসে, বা তার কি ধরনের ডিমান্ড ফিল করতে পারতেছি। ঠিক আছে, এই বিষয়গুলোই। এখন যখন আনসাবস্ক্রাইবটা মানে ইয়ে করব, তখন আমি বুঝতে পারবো যে আমার এই কাস্টমার গেছে, হয়তো তার সাথে ফার্দার আমি কমিউনিকেশন করতে পারবো যে ভাই আপনি কেন আমাদের এখান থেকে আনসাবস্ক্রাইব করে গেছেন, বা কোনো প্রবলেম হয়েছে কিনা, বা আপনাকে কেউ কোনো ধরনের মানে ইনফরমেশন দেয় নাই বা সামথিং এরকম। আপনি যদি দুটাই চান তাহলে দুটারই রিপোর্ট দিবে, এটাই। মেইল সেট করার জন্য কি আপনি হট মেইলে কাকে যেভাবে দেখালেন ওইটাই মানে প্রিফার করেন, নাকি হচ্ছে আমরা মেইল চিপ ইউজ করব? ওই ক্ষেত্রে আপনি মেইল পাঠানোর জন্য ধরেন আপনার 2000 মেইল আছে, এখানে তাদের 2000 সাবস্ক্রিপশন আছে, আপনি 2000 মেইলের ভিতরে যদি পাঠাতে চান তাহলে মেইল চিপ দিয়েই করতে পারেন। আউটলুক আমি দেখাইছি এজন্যই, আসলে বেসিক্যালি আউটলুক প্রফেশনাল, যারা প্রফেশনাল ওয়েতে কাজ করবে, যেমন উনি হয়তো আজকে আছে, উনি এসইওতে হয়তো ক্যারিয়ার করবে না, উনি বিজনেস গ্রাজুয়েট, হয়তো কোনো ব্যাংকে চাকরি নেবে 1 বছর পরে, কিন্তু ওই জায়গায় গেলে হয়তো দেখা যাবে ওই লেভেলের কাজে গেলে উনি আটকা পড়তে পারে।
ঠিক আছে, এবং আমাদের পার্সোনাল যে মেইলগুলা, নর্মাল যে মেইলগুলো আমরা এইভাবে পাঠাইতে পারি এবং পার্সোনালাইজড করে, ঠিক আছে, এবং ওইখানে টেমপ্লেটও তৈরি করা যায়। যে ওয়ার্ডে সিম্পল টেমপ্লেট আপনি তৈরি করতে পারবেন, আপনার কয়েকটা ছবি দিয়ে আপনি টেমপ্লেট তৈরি করতে পারবেন, ছবির পিছনে ইউআরএল বসাইয়া এগুলো করতে পারবেন, ঠিক আছে। হটমেইলে তো মানে এবং ওই আউটলুকে আপনি শুধু 200 মেইল না, জিমেইলের জন্য 200 মেইল, কিন্তু আপনি যখন আপনার ওয়েবসাইটের ইউজ করবেন, ডোমেইনের ইমেলটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার এসএমটিপি একটা আছেই, কিনবেন আপনি যেহেতু, ওই এসএমটিপির সাথে যখন আউটলুক কনফিগার করে দিবেন তখন আপনি আনলিমিটেড মেইল পাঠাতে পারবেন, ঠিক আছে। যেমন একটা হোস্টিং প্যানেলের যে মেইল সার্ভার থাকে সেখান থেকে আপনি ওইভাবে মেইল পাঠাতে পারবেন না, তাদের একটা হোস্টিং এর পার্সোনাল একটা সার্ভার আছে, প্রত্যেকটা হোস্টিং প্যানেলে একটা ছোটখাটো সার্ভার আছে যেখান থেকে মেইল পাঠাতে পারেন। আমরা যে নরমাল ডোমেন কিনি মানে ওইটা কিনলেই তো ওইখান থেকে আমরা মেইল ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, হোস্টিং প্যানেল যখন কিনবেন, ডোমেইন আলাদা জিনিস, হোস্টিং আলাদা জিনিস, বুঝতে পারছেন তো সেটা? আচ্ছা, ডোমেইন হচ্ছে জাস্ট ওয়েবসাইটের নামটা। আপনি একটা কারো কাছ থেকে, আমি ঠিক আছে আমি নীলক্ষেত থেকে নিয়ে নিলাম একটা ডোমেইন, আমি ধানমন্ডি থেকে নিয়ে নিলাম একটা হোস্টিং, ওটার সাথে ওইটা ইন্টিগ্রেশন করব। যখন হোস্টিং প্যানেলের সেটিং যাব তখন আমি ওইটার সাথে ওইটা ইন্টিগ্রেশন করে দিয়ে আমার হোস্টিং এর সাথে ওই ডোমেইন হয়ে গেল। এখন ওই ডোমেইনের আন্ডারে আমি ইমেল ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। যেমন আচ্ছা আমি দেখাই, একটা ফ্রি ডোমেইনের দেখাই আপনাদেরকে। ধরেন এখানে, ঠিক আছে, এই যে হোস্টিং প্যানেল আছে, এটা হচ্ছে একটা ফ্রি হোস্টিং, ঠিক আছে। ফ্রি হোস্টিংটা যদি আপনারা পার্সোনাল ছোটোখাটো ওয়েবসাইট তৈরি করেন ওয়ার্ডপ্রেসের, সেজন্য ইউজ করতে পারেন, ঠিক আছে। আর আপনার প্রফেশনাল ওয়েতে কাজ করতে হলে আপনাকে এখানে এই যে ম্যানেজ ইমেল আছে, ম্যানেজ ইমেল, আমি দেখেন অলরেডি আমার একটা মেইল তৈরি করা আছে এখানে, ঠিক আছে। আমি যদি আরেকটা মেইল তৈরি করতে চাই, জাস্ট আমার এই যে ডোমেইন, এটা হচ্ছে ফুল ডোমেইন, ঠিক আছে। এখানে যদি আমার নামটা ইউজ করি, যেমন আমি এখানে ইউজ করছি একটা mugna@femalemarketingcircle.net. আচ্ছা যাই হোক, এখানে যদি আমি জাস্ট কারো নাম দিয়ে তৈরি করি, তাহলে ওনার নামে ইমেল, ইনফো বা অ্যাডমিন, সামহাও এরকম ওয়েবসাইটের ডোমেইনের কিছু ইমেল থাকে, ঠিক আছে। তাইলে ওদের ইমেইল এখানে পেয়ে যাবো। আচ্ছা যাই হোক, এদিকে না গিয়ে সরাসরি ভ্যালু হোটেল কালকে মেবি আপনি বলছিলেন যে মেইল চিপ দিয়ে যদি মেইলগুলো পাঠাই তো মেইল চিপের একটা লোগো শো করবে, তো এটার ক্ষেত্রে মানে এটাও তো একটা প্রবলেম। ডেফিনেটলি এটা প্রবলেম হচ্ছে। ওই যে মেইল চিম্পের কোনটা যাবে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটাই যাবে কিন্তু মেইল চিম্পের এই জিনিসটা। এবং যখন আসলে একটা স্মল বিজনেস, যেমন ক্রিয়েটিভ আইটির মতো একটা কোম্পানি, এই কোম্পানিটা হচ্ছে একটা স্মল বিজনেস, এটাকে লার্জ বলা যায় না। বিজনেস যারা, আপনারা সবাই জানেন, কোম্পানিকে মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ এন্টারপ্রাইজ। ওই ক্ষেত্রে একটা স্মল ইউএস ল মোতাবেক, অ্যাকর্ডিং টু ইউএস বিজনেস ল হচ্ছে একটা স্মল বিজনেস 0 to 500 এমপ্লয়ি যেখানে আছে সেখানে হচ্ছে স্মল বিজনেস অ্যাকর্ডিং টু ইউএস ল। আমি এত মানে এগুলো ভুলে গেছি, অনেক আগেই পড়ছিলাম তো, হালকা মনে আছে। তো যাই হোক, ওই ইউএস ল মোতাবেক এখানে ক্রিয়েটিভ আইটিতে সর্বোচ্চ 150 থেকে 200 জন এমপ্লয়ি আছে, ঠিক আছে। সো আমরা এটাকে স্মল বিজনেস হিসেবে ধরবো, যদিও বাংলাদেশ পার্সপেক্টিভে এটা অনেক বড় একটা লেভেলের হয়তো কোম্পানি, কিন্তু বিজনেসের যারা আর্কিটেকচার, যারা বিজনেস তৈরি করছে, হোয়াট ইজ বিজনেস জিনিসটা, এই তারা বলছে যে 500 জন না হলে ওইটা স্মল বিজনেস হিসেবে ধরবো। আর আপনার লন্ডনের যে ল আছে, ইউকে লটা একটু ডিফারেন্ট, ধরেন তারা 500 থেকে একটু কমায় আনছে, কিন্তু এখনো ক্রিয়েটিভ আইটির ওইটা ম্যাচ করে নাই, মানে মিডিয়ামে চাইতে পারে নাই। আচ্ছা যাই হোক, স্মল
বিজনেস অর্গানাইজেশন। এখন স্মল বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা ইম্প্যাক্ট আসবে, ধরেন ক্রিয়েটিভ আইটি আজকে এই মেইল চিম দিয়ে একটা মেইল সব স্টুডেন্টদেরকে বা তাদের কোনো কাস্টমারদেরকে পাঠালো, তখন কাস্টমার চিন্তা করবে যে ক্রিয়েটিভ আইটি একটা থার্ড পার্টি ইউজ করছে, তার মানে তারা এত ভ্যালুয়েবল হইতে পারে না। কিন্তু ওই মেইল চিম্প ইউজ করে ওই লোগোটাও যদি যায়, কিন্তু ওই মেইলটা যদি ভ্যাকসিনকো কোম্পানি পাঠায় বা স্কোয়ারের মতো কোম্পানি পাঠায়, টুয়েটার মতো কোম্পানি পাঠায়, মার্সিডিজ বেঞ্জের মতো কোম্পানি পাঠায়, তাহলে আপনি চিন্তা করবেন না ওদের মানে এত টাইম নাই যে আলাদা একটা সার্ভার এখানে ম্যানেজ করা, কাউকে দিয়ে দিছে সে মেইল করছে, তার রেপুটেশন প্রবলেম আসবে না, কারণ তার সে একটা লেভেলে অলরেডি আছে। তাকে চিন্তা করবে, যেমন এখন যদি বাংলাদেশ ব্যাংক এই মেইলটা করে, আপনি বাংলাদেশ ব্যাংকে ছোটভাবে দেখতে পারবেন? অবশ্যই না, কারণ আপনি চিন্তা করবেন বাংলাদেশ ব্যাংক, ও আচ্ছা এটা তো অনেক উপরে, এসব নিয়ে এত ঘাটাঘাটি নেই। কিন্তু যদি ওই যে মিডল্যান্ড ব্যাংক, নতুন একটা ব্যাংক আসছে ধরেন, তারা যদি এটা করে, মিডল্যান্ড বা কয়েকটা ব্যাংক আসছে না নতুন, মধুমতি ধরেন, হ্যাঁ এই ধরনের যদি অর্গানাইজেশন করে, তখন চিন্তা করবেন ও মধুমতি, তাইলে তো তারা এটাই ইউজ করবে, আর কি করবে, ফ্রি। ঠিক আছে বিষয়টা। তবে আপগ্রেড ভার্সনে গেলে, এটার আপগ্রেড ভার্সনে গেলে এটা হয়তো আপনি এডিট করতে পারবেন। পেইড ভার্সনে যাওয়ার পরে তাদের ওইটা মুছে আপনার কোম্পানির লোগো ইউজ করবে। একবারের পেইড নাকি? হুম, পেইড কি একবারের পেইড নাকি মাস মান্থলি? না ওইটা মান্থ ইয়ারলি হতে পারে, মান্থলি হতে পারে। আপনি যেহেতু প্ল্যান তো একটা না, তাদের প্ল্যান ওই যে মোবাইলের প্যাকেজের মতো কত ধরনের প্ল্যান আছে। আপনি এদিকে আপনাকে একটা ফ্যাসিলিটি দিবে, ধরেন বলবে 5 লক্ষ ইমেল পাঠান, কিন্তু আমাকে এটা আমার সিলটা রাখতে হবে। যেমন আমি এসইও, ওই যে ব্লগে ঢুকছিলেন কিনা, এসইওর একটা ব্লগ, স্পেশাল ব্লগ বলেন তো, না না এসইওর জন্য যে স্পেশাল এসইও গছ নাকি একটা ই আছে না, গছ এসইও নাকি একটা ব্লগ সাইট আছে, ওইখানে সাবস্ক্রাইব করছিলাম আমি একদিন। তখন দেখছি তারা কিন্তু মেল চিম দিয়ে রিপ্লে করছে, ঠিক আছে। কিন্তু এসইওর মতো একটা ওয়ার্ল্ড ক্লাস ব্লগ তারা যদি এটা দিয়ে করে, ইটস নট এ হেডেক। কারণ এটা দিয়ে মানে আমি তাদেরকে ছুটো করতে পারবো না, কারণ তারা অলরেডি টপ লেভেলে আছে। কিন্তু এখানে ক্রিয়েটিভ আইটি যদি একটা ব্লগ তৈরি করে ওইটা মেইল চিম দিয়ে কাউকে রিপ্লে করে, বা ওই যে জেনেসিস ব্লগ এরকম ব্লগ যদি করে, তখন চিন্তা করা হবে যে এটা কি করলো, তাইলে ওদের ইয়েটুকু তো হ্যাপি না, পার্সোনাল কিছুই নাই, ওই থার্ড পার্টি ইউজ করতেছে। আর বড় কোম্পানি যখন চিন্তা পাঠাবে, তখন আমাদের কাস্টমার হিসেবে আমাদের চিন্তা আসবে, ও এত বড় কোম্পানি করছে, তাইলে ওইটা ইট ডাজন্ট ম্যাটার। আমার একটা প্রোডাক্ট আছে যেটা এটা আসলে যারা মার্কেটিং এর স্টুডেন্ট, বিজনেসের স্টুডেন্ট, তারা ভালোভাবে বুঝতেছেন যে আসলে বিজনেসের ইম্প্যাক্টটা কোন জায়গায় পড়ে। আমার হচ্ছে একটা প্রোডাক্ট আছে, আমি ওইটার মার্কেটিং করবো ইমেল দিয়ে। তো আমার কাছে মানে 50,000 মেইলও আছে। তো ওইটা দিয়ে মানে 50,000 মেইল সেন্ড করার জন্য মানে কোন ওয়েটা ভালো, মানে আউটলুকটাই কি ভালো নাকি? আপনাদের দেখাই সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আপনি পার্সোনাল একটা সার্ভার কিনে নেবেন, সার্ভার কেনাটাই বেটার। কারণ আউটলুক দিয়ে যেটা প্রবলেম, আউটলুকের বেনিফিট যেমন, প্রবলেমও তেমন। প্রবলেমটা হচ্ছে আপনি ওইটা ক্লাউডে বা শিডিউল কোনো মেইল করতে পারবেন না। সেটার ক্ষেত্রে আপনার ওই প্রতিনিয়তই ওই কম্পিউটারটা অন থাকতে হবে এবং নেট কানেকশন থাকতে হবে। সামহাও নেট কানেকশন চলে গেল, আপনি আবার ওইটা সেন্ডিংয়ে পাঠাইতে হবে, কোনটা গেছে কোনটা না গেছে সেটারও একটা ট্র্যাকিং নিতে হবে, একটা বিশাল ব্যাপার। ধরেন 20,000 মেইল সেন্ড হওয়ার পরে এটা ঘটনা ঘটছে, এখন কোন 20,000 গেছে, নিচ থেকে ডিসেন্ডিং অর্ডারে যাইতেছে বা অ্যাসেন্ডিং অর্ডারে যাইতেছে না র্যান্ডমলি সেন্ড করতেছে, এখন এটা একটা আরো বিশাল প্রবলেম। এখন দেখা যাবে আপনি ডাবল সেন্ড করতেছেন কাউকে, ঠিক আছে। এর চেয়ে ভালো হয় আমি দেখাই, এখানে ক্রিয়েটিভ আইডির একটা সার্ভার আছে, সেখান থেকে 3 লক্ষ মেইল পাঠানো যায়। কিন্তু আপনি ওই যে 50,000 মেইল একদিনেও কিন্তু পাঠাতে পারবেন না। সেটা আপনার সার্ভারের উপর ডিপেন্ড করবে। আপনি ছোট সার্ভার কিনলে সেটাতে লিমিটেড দিয়ে দিবে যে প্রতিদিন 5,000 মেইল পাঠাবে। এই দেখেন এটা হচ্ছে 300K মানে 300,000, ঠিক আছে। কে মানে তো হাজার, এটা বুঝতেছেন। আচ্ছা, আর 15K হচ্ছে ডেইলি লিমিট, আর এটা হচ্ছে মান্থলি লিমিট। এই যে লিমিট পার মান্থ 3 লক্ষ মেইল পাঠানো যাবে আমাদের ক্রিয়েটিভ আইটির এই সার্ভার থেকে, ঠিক আছে। এবং প্রতিদিন 15,000। এখন যদি আপনি বলেন আজকে আমার মানে
50,000 মেইল পাঠানো লাগবে, সেক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যার দিয়েও আর হবে না, আরো বেটার। আরও বেটার সফটওয়্যার লাগবে। এবং সর্বোচ্চ আমি দেখছি যেমন কয়েকটা সেলফ হোস্টেড সার্ভার আছে, যেমন ইন্টারস্পায়ারের নাম শুনছেন, হয়তো শুনে নেই। ইন্টারস্পায়ার দিয়ে যদি আপডেট ভার্সনে যান আপনি, পেইড মানে ওইটার জেনুইন সফটওয়্যার ইয়ে করেন, তাহলে সেক্ষেত্রে 30,000 ডেইলি লিমিট হচ্ছে 30,000, ঠিক আছে। এবং 30,000 দিয়ে গুণ যদি দেন 30 দিন, তাহলে বুঝতে পারবেন কতটা মেইল হয়। এই হচ্ছে বিষয়। তো এখানেও মানে এই লিস্ট তৈরি করা আছে, ক্যাম্পেইন বিষয়টা সেম। একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে যে মেলগুলো আছে, ওই যে দেখছেন ওইখানে কিন্তু একটা ক্যাম্পেইনে 9,000-এর উপরে মেইল পাঠানো হয়েছে। আমি দেখাইতেছি, এই যে ডেলিভারি রেট 100%, ওপেন রেট 100%, এই যে রিপোর্টটা বাউন্স নাই, যেহেতু ফুললি সবাই ওপেন করছে, বাউন্স হয় নাই। এরপরে হচ্ছে আনসাবস্ক্রাইব রেট এখনো নাই ওইটার, ওই লিস্টের এখানে কারা কারা আছে, শুধুমাত্র আমার ইমেলটাই, ওই যে আমি ওপেন দিছিলাম আমার পারপাসে। এরপরে আপনার ওইখানে একটা লিস্টে দেখি, এই যে দেখেন এখানে কিন্তু 9,541টা মেইল পাঠানো হয়েছে ক্রিয়েটিভ আইটি ডিভাইজারের হয়ে, মানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইয়ে থেকে করা হয়েছে, কিন্তু এখানে তো গ্রুপ অফ মানে তাদের তো ক্লিপিং পাথ একটা পার্ট, ডিভাইজার একটা পার্ট, লিমিটেড একটা পার্ট, ইনস্টিটিউটের একটা পার্ট। তো ওই ডিভাইজারের হয়ে এখানে মেইল পাঠানো হয়েছে 9,541টা। হয়তো সর্বোচ্চ 10,000 পাঠাইতে পারতেন, কিন্তু হয়তো ছিল না আর কি অ্যাকাউন্ট। যেমন এখানে আমরা সেগমেন্ট করতে পারি, ওই যে আপনাদেরকে বলছিলাম হয়তো ওই যে ফর্ম ক্রিয়েশন, যেটা মেইলচিম্পের ফর্ম, এই ফর্মটা এখান থেকেও আমরা ক্রিয়েট করতে পারি। আমাদের এই সফটওয়্যার দিয়ে করলে যখনই কেউ লিস্টে সাবস্ক্রাইব করবে তখন তাদের লিস্টটা এখানে চলে আসবে, এই ফর্ম দিয়ে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করে দিব। আচ্ছা, আপনাদেরকে একদম মানে ধারাবাহিক শিখাইলে ভালো হয়। এটা নিচ্ছে না কেন আমি বুঝতেছি না। কি লেখা নিচেরটা কপি করলে হবে না, এটা মনে হয় সাথে তারা তো ইয়ে না, ভ্যালু মানে কি বুঝাইতে চাইতেছে। বিষয়টা বুঝতেছি না। ফোন নম্বর অপশন হচ্ছে ডেইলি সামারির দরকার নাই। হ্যাঁ, আমাদের এসইও লিস্টটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। লিস্ট তৈরি করার পরে এখন যে ব্যাপারটা হচ্ছে, এখন আপনি ওই লিস্টে সাবস্ক্রাইবার কিভাবে ইনপুট দিবেন, ঠিক আছে। ইনপুট করবেন নাকি ক্রিয়েট সাইন আপ ফর্ম তৈরি করবেন, or create sign up form to get started। এখন আপনি যদি সাইন আপ ফর্ম তৈরি করেন তাহলে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করে দিবেন। আচ্ছা, আমি দেখাই জাস্ট। সাইন আপ ফর্মের কয়েকটা ফরম্যাট আছে, জেনারেল ফর্ম, এমবেডেড ফর্ম, সাবস্ক্রাইব পপ আপ। এখন সবগুলারই কাজ আলটিমেট সিমিলার, ঘুরাই ফিরে সিমিলার। যেমন এখানে জেনারেট HTML কোড টু এমবেড ইউর ওয়েবসাইট অর ব্লগ টু কালেক্ট সাইন আপ, ঠিক আছে। যেমন আপনি আপনার ব্লগের একটা সাইড মেনু থাকে না, সাইড মেনু এখানে সাইন আপ থাকে, এরকম ইয়ে থাকে, সেখানে আপনি ওই পার্টে ওই কোডগুলো বসাবেন। আপনি যদি চান না আমি পার্টিকুলার একটা পেজ তৈরি করে ওই পেজে জাস্ট কন্ট্যাক্ট আস পেজে ওই কোডগুলো বসায় দিব, ওইখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে ওই যে মেল চিম্পের আছে। আমি দেখাই, জেনারেল ফর্ম ধরেন আমরা নিলাম,
জেনারেল ফর্ম নেওয়ার পরে এই যে ফর্ম ইউআরএল আছে এখানে, বিল ডিজাইন এটা আছে, একটু লোড হয়ে যাবে। এই দেখছেন এই যে ফরম্যাটটা, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, সাবস্ক্রাইব টু লিস্ট, এখানে আপনি আপনার কন্টেন্ট যা এডিট করতে চান এডিট করে দিলেন। এখানে কেউ অ্যাকাউন্ট না খুললে তো আমি মেল পাবো না। যেমন মানে এখানে তো মানে যখনই কেউ অ্যাকাউন্ট খুলবে তখন ইমেল অ্যাড্রেস দিবে, তখনই আমি সেটা কালেক্ট করতে পারবো অটোমেটিক্যালি। তাছাড়া তো না, এমনিতেই করতে আসবে। এমনিতে আপনি ওই যে ইনপুট সাবস্ক্রাইবার, সেক্ষেত্রে আপনার যদি লিস্ট অলরেডি ক্রিয়েট করা থাকে সেখান থেকে আপনি ইনপুট দিবেন। ইনপুট হচ্ছে, যেমন আমি দেখাই, ইনপুট কন্ট্যাক্টের ক্ষেত্রে এই যে সিএসভি বা টেক্সট ফরম্যাট টিএক্সটি যেটা আছে ওই ফরম্যাটে বা কপি পেস্ট করে নিতে পারেন। ইন্টিগ্রেট সার্ভিস আমরা সিএসভি ফরম্যাট থেকে ধরে নিব। আমাদের গতকালকে যে ইয়াহু সিএসভি যেটা নামাইছিলাম ওই সিএসভি আমরা যদি এখানে ইনপুট দিয়ে দিই, আপলোড ফাইল করে দিই, তাহলে আমাদের কন্ট্যাক্টে ওই লিস্ট চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি লিখে দেই যে আমার ওয়েবসাইটে আপনি সাইন আপ করেন। ঠিক আছে? আমরা প্রতি মাসে প্রতি উইকে একটা নিউজ লেটার পাঠাবো, এটা জাস্ট লিখে দিব। যে সাবস্ক্রাইব মানে এটাও বাটনও চেঞ্জ করতে পারবেন আপনি। এবং ওই দেখেন লাস্টে মেইলচিম্পের লোগোটা কিন্তু যায়। এটাই হচ্ছে মানে এজন্যই আমি এটা এত ইয়ে করি না, কিন্তু আপনারা যে ছোটোখাটো কাজের জন্য এটা করতে পারেন, সমস্যা নেই। এরপরে আপনার আছে আরেকটা, যেমন জেনারেল ফর্ম শেষ, এমবেডেড, এই যে সাবস্ক্রাইব টু আওয়ার মেইলিং লিস্ট, এখানে জাস্ট আপনি আপনার অন্য কিছু লিখে দিলেন। শো অনলি রিকোয়ার্ড ফিল্ড। রিকোয়ার্ড ফিল্ডটা যদি আমরা এটাতে ক্লিক করি, জাস্ট যখনই কারো কাছে যাবে এটাই শো করবে। তো আমরা চাচ্ছি না, ফার্স্ট নেম লাস্ট নেম হলে তো আরো ভালো হয়। শো অল ফিল্ড, ঠিক আছে? এবং এই যে কোডগুলা এটা কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে, এই যে লেখাই আছে কপি এন্ড পেস্ট অন টু ইয়োর ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটের যে পেজে করতে চান সেখানে জাস্ট ধরেন এখানে আমি সাইন ইন করতে বলতেছি। সাইন ইন তো করাই আছে। আচ্ছা, ধরেন আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। সাবস্ক্রাইব পেজ আছে, ঠিক আছে? ওই পেজে কিন্তু অটোমেটিক্যালি এখন ধরেন আমি ভিউ পেজ দিলাম, এখানে HTML ফরম্যাটটা কপি দিতেছে না। ঠিক আছে? HTML এ দিবেন, দেওয়ার পরে আপনার এই পেজটা ওপেন হয়ে যাবে।
যখনই আপনার ওয়েবসাইটের সাথে এটা ইন্টিগ্রেশন করে দিবেন, কেউ এটা দিয়ে যখন ইয়ে করবে আপনার ওই মেল লিস্টে চলে আসবে। ব্যাপারটা তাই। আচ্ছা, ওইটা আপডেট দিই, আপডেট দিয়ে একটা, এটা অনেকটা গুগল ফর্মের মতো। হ্যাঁ গুগল ফর্মের মতো, ওইটা গুগল প্রোভাইড করে, ওইটা Google মেলচিম্প form প্রোভাইড করে। ইমেলের মাধ্যমে চলে আসে লিস্টটা। ওই পরে একটা লিস্টে এক্সেল ফরম্যাটে সেভ হয়ে যায়। গুগল সার্ভে, যেটা সার্ভে ফর্মে যখন কেউ এভাবে প্রত্যেকটা অপশনে ইয়ে করবে তখন কিন্তু এক্সেল শিটে চলে আসে অটোমেটিক্যালি জেনারেট করে। এই যে দেখছেন সাবস্ক্রাইব টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা দেখি এখানে সাবস্ক্রাইব করে দেখি। Almost finished. We need to confirm your email address to complete the subscription process. Please check the link email just sent you. ঠিক আছে, এখন আমাকে ইমেইলের একটা লিংক সেন্ড করা হয়েছে। এখন হয়তো সেন্ড করা হয় নাই এখান থেকে, মেলচিম্প তো আমার ফুললি ইয়ে করে না। ঠিক আছে, কোন ফর্মে ছিলাম? না, এটা না। এমবেডেড, এটাই। আচ্ছা, এটাই তাহলে। এখানে আপনারা ওই লিস্টের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, এই লিস্টটা এইভাবে থাকবে, হয়তো আপনি ওই লিস্টটা এইভাবে থাকবে ক্লাসিক। এখানে আপনি ডিজাইনগুলো চেঞ্জ করে দিতে পারেন, এটাই আর কি। এগুলো জাস্ট এক্সপেরিমেন্ট চালাবেন। কিভাবে শো করবে আর কি এটা সেটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা শোর ডিফারেন্ট মেথডটা দেখাবে, আর কিছু। এখন যদি আমরা ইম্পোর্ট সাবস্ক্রাইবার করি তাহলে আমাদের সেই ইয়েটা লাগবে। হ্যাঁ, অলরেডি চলে আসছে। সিএসভি ফরম্যাটে কোনটা সেভ হবে? প্রপার্টি মানে হ্যাঁ, প্রপার্টিজ তো দেখলাম, ওই তো দেখতেছি এখানে তো ওয়ার্কশিট জাস্ট দেখাইতেছে। এভাবে
এইটাই সিএসবি, এটা সিএসবি না, এইটাই সিএসবি। আচ্ছা, এখন আমরা ইম্পোর্ট দিব। জাস্ট আমাদের মেইলগুলো চলে আসছে, ঠিক আছে। এখানে যে ইমেল অ্যাড্রেস যদি এটা সেভ না দেই তাহলে ইমেল অ্যাড্রেসের কলামটা মানে ওই যে হেডারটা সে নেবে না। আমি হেডারটাও চাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম, সেভ, রেগুলার, স্কিপ। এই যে গুগল অ্যাডওয়ার্ডস অ্যানালিটিক্সে আমরা কেমনে নিব, এখানে কিছু ইউআরএল আছে, ঠিক আছে। যেমন আমি আমার ব্লগ স্পটে যারা ঢুকবে ভিজিট করবে তাদের একটা অ্যানালিটিক্স দিয়ে মনিটরিং নিয়েছিলাম যে কে কোথা থেকে ঢুকতেছে। যেমন আমি এখানে ইউআরএল বিল্ড আপ করছি। ইউআরএল বিল্ড আপ তো আপনারা জানেন, কোনটা আমার দরকার সেই HTML কোডটা এখানে বসাই দেব। না না, যখন ট্র্যাকিং নেই গুগল অ্যানালিটিক্স থেকে যে কারা এই ওয়েবসাইটে ঢুকছে আমার কোন ক্যাম্পেইন দিয়ে, ঠিক আছে। আমি এখানে ইউআরএল বিল্ড আপ করছিলাম, ইউআরএল বিল্ড আপ এগুলো মনে করেন নাই। আচ্ছা থাক, এই যে দেখছেন এদের নাম কিন্তু চলে আসছে। 14 জনের নাম আমি এসইও আপনার এই স্পেশাল ইয়েতে ইনপুট দিছি, ঠিক আছে। এবং এখানে অ্যাডও করতে পারবো এটার সাইন আপ ফর্মে, এই ফর্মে এটাতেও আমি সাইন আপ ইনক্লুডেড করে দিতে পারি। এটা যারা সাইন আপ করবে এই লিস্টে আসবে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে আপনার ক্যাম্পেইন রান। ক্যাম্পেইনের ক্ষেত্রে লিস্ট যেহেতু তৈরি হয়ে গেছে, এখন ক্যাম্পেইন জাস্ট একটা নতুন ক্যাম্পেইন তৈরি করে নেই। রেগুলার ক্যাম্পেইন, রেগুলার ক্যাম্পেইন, প্লেইন টেক্সট, এরপরে HTML, এবি টেস্টিং ক্যাম্পেইন, RRS ক্যাম্পেইন। আপনি জাস্ট রেগুলার ক্যাম্পেইনটাই করবেন, যেটাতে HTML, সেন্ড এ লাভলি HTML ইমেল অ্যালং উইথ এ প্লেইন টেক্সট সব কিছুই যাবে রেগুলার মেইলে। HTMLও চলবে, প্লেইন টেক্সটও চলবে। আপনি আলাদা জাস্ট প্লেইন টেক্সট করার দরকার নাই, ঠিক আছে। সিলেক্ট দিলেন। এখানে আমাদের লিস্ট কিন্তু আছে অলরেডি, আমার আগের একটা তৈরি করা ছিল এবং নতুন একটা তৈরি করছি। এখন আমার ক্যাম্পেইনটা কোন লিস্টের আন্ডারে হচ্ছে, মানে কোন লিস্টে ইমেলটা পাঠাবে, তাইলে আমি SEO দিয়ে দিলাম। SEO সেন্ড টু এন্টায়ার লিস্ট, পুরো লিস্টে যাবে না সেন্ড টু সেভ সেগমেন্ট। এখানে লিস্টের ক্ষেত্রে সেগমেন্টও করা থাকে। যেমন সেগমেন্টটা কীরকম, যেমন এখানে জিমেইল অ্যাকাউন্ট কিছু আছে, কিছু ইয়াহু পার্সন আছে। আমি যদি সেগমেন্টটা এরকম করে দেই যে না আমার জিমেইলে শুধু যাবে, ইয়াহু কন্ট্যাক্টে যাবে না, আমার ইয়াহু কন্ট্যাক্টে যাবে, জিমেইল কন্ট্যাক্টে যাবে না, বা হটমেইল কন্ট্যাক্টে যাবে না, এটাই হচ্ছে সেগমেন্ট মূলত। তো আমি পুরো লিস্টটাতেই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার পুরো লিস্টটাতেই যাও। তারপরে এখন ক্যাম্পেইনের নাম দিবেন, আপনার ক্যাম্পেইনটা কি, ক্যাম্পেইনের নাম দিবেন, ক্যাম্পেইনের ইমেল সাবজেক্ট দিবেন। এরপরে ফ্রম নেম অলরেডি আমরা ওই যে ইয়েতে তৈরি করে রাখছিলাম লিস্টের ক্ষেত্রে, ওইখানে আপনি চেঞ্জও করে দেন, সমস্যা নাই। এরপরে ইমেল, ইমেল অ্যাড্রেস এই ইয়ে থেকে যাবে। ট্র্যাকিং ওপেন, ট্র্যাক ওপেন, যদি কেউ ওপেন করে সাথে সাথে তার ট্র্যাকটা নিয়ে নেবে, ঠিক আছে। এবং ট্র্যাক ক্লিক করলে প্লেইন টেক্সট ক্লিক, এরপরে ইউআরএল লিঙ্কে যে গোল ট্র্যাকিং হচ্ছে পেইড অ্যাকাউন্ট অনলি। এগুলা যতই বলি না কেন এই সেই নেওয়া যায়, কিন্তু আপনি টাকা যতদিন পেমেন্ট না করছেন ভালো কিছুই আশা করা যায় না। ফ্রি হচ্ছে আপনার জাস্ট আপনাকে ওইটা ইউজার ফ্রেন্ডলি তৈরি করা, আপনার ওইটার প্রতি তার একটা টেন্ডেন্সি তৈরি করা বা আসক্তি তৈরি করা, যে ঠিক আছে আপনি ওইটা দিয়ে পারেন। কিন্তু যখনই প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন দেখবেন যে এখন বলবে যে ভাই আপনি তো আপগ্রেড ভার্সনে আসেন,
তাহলে আমরা এই সার্ভিসটা দিব। যেমন আমি চাচ্ছি আমার যে মূল টার্গেটটা, আমি গোল ট্রেকিংটা নিব। গোল ট্রেকিংটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি একটা গোল সেটআপ দিয়ে দিব কোম্পানির, যে প্রত্যেকটা একটা মেইল খুলবে একটা কাস্টমার, দ্যাট মিন্স কোম্পানির 5 টাকা ইনকাম হবে। কিভাবে ইনকাম হবে? যেমন একটা ক্যাম্পেইনের পিছনে একটা খরচ আছে, ঠিক আছে, এবং আমরা চিন্তা করছি যে আমাদের মার্কেটিং এর পারপাসে চিন্তা করছি যে আমার একটা কাস্টমারকে মানে যখনই আমি ধরবো, সে ওপেন করবে, সে আমার ক্লিক করে আমার ওয়েবসাইটে আসবে, দ্যাট মিন্স আমি তাকে আমার কোম্পানি ভিজিট করাইছি। হয়তো ফিজিক্যালি ভিজিট করাইছি না, কিন্তু আমি ভার্চুয়ালি তাকে আমার কোম্পানি ভিজিট করাইছি। সেক্ষেত্রে আমি গোল ট্রেকিংটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে গোল ট্রেকিং আমি একটা ভ্যালু দিয়ে দিব, যে আমার একটা মেইল ওপেন করার সাথে সাথে আমার $1 বা বাংলাদেশি হিসেবে 5 টাকা বা 2 টাকা 4 টাকা যাই দিলাম। আমার কোম্পানি যদি বিশাল হয়, তাদের কোটি কোটি টাকা যদি বাজেট হয় মার্কেটিং এ, আমি দিব 100 টাকা 200 টাকা একটা ক্লিকের দাম। যে একটা কোম্পানি কাস্টমার যদি আমার কোম্পানি ভিজিট করে, সেক্ষেত্রে আমার 100 টাকা ইনকাম। এখন যদি সব ইমেইলই হয়ে যায়, তাহলে দেখা যাবে গোল ফুললি কমপ্লিশন হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে মেইল মানে সবাই তো খুলবে না, অনেকে হার্ড বাউন্স করবে, কেউ সফট বাউন্স করবে, কোনোটা ডেলিভারি হবে না সাকসেসফুলি। সেক্ষেত্রে ওইটাতে দেখাবে যে আপনার গোল 80%, 50%, 70% কমপ্লিটেড হয়েছে, ঠিক আছে। এরপরে ক্লিক টালি লিঙ্ক ট্র্যাকিং, এখানে ওই যে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব এগুলোরও যারা করছে, তাদের হাউ সাবস্ক্রাইবার ইন্টারেক্ট উইথ ইউর ইমেল কন্টেন্ট A to Z সব কিছুর আমি একটা ইনফরমেশন পাবো। ই কমার্স 360 লিঙ্ক ট্র্যাকিং, ই কমার্সের সাইটের লিঙ্ক যখন আমি ওই যে বলছিলাম না ফানেলটা কিভাবে সে ওই লিঙ্ক থেকে ওই লিঙ্কে যাবে, ওই লিঙ্ক থেকে ওই লিঙ্কে যাবে, এইটার ট্র্যাকিং সে নেবে। কিন্তু ওইগুলো আপনি এখন বলতেছে, কিন্তু যখনই আমি ক্লিক করে ওইটা ট্র্যাকিং নিতে যাব, তখন টাকা দেন, ঠিক আছে। আর এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। গোল ট্র্যাকিংটা আমি খুব স্যারকে দেখাবো যে স্যার দেখেন আপনার বাজেট ছিল এই ইমেল ক্যাম্পেইনে, এবং আপনি মানে আমরা মার্কেটিং টিম ডিসাইড করছে যে আমাদের প্রত্যেকটা কাস্টমার ভিজিট করার সাথে সাথে একটা এসইওতে আমাদের ভিজিটর বাড়ানো এবং ভিজিটরের সাথে শুধু ভিজিটর বাড়ানো না, ওইটা কনভার্সনও তৈরি করা। যেমন একটা পেজের একটা স্টেপের পর স্টেপ যাওয়া, এই জিনিসটা তৈরি করছি আমি। এই দেখেন, ঠিক আছে, আমার এতটুকু গোল কমপ্লিশন হয়েছে, আমার এই ক্যাম্পেইনটা এতটুকু সাকসেস। অ্যানালিটিক্স নিতে পারবো আমরা, গুগল অ্যানালিটিক্স লিঙ্ক ট্র্যাকিং। এখানে check click from your campaign all the way to purchases on your website, ঠিক আছে। ওই যে ফানেলের যে কথাটা বলছিলাম ই কমার্সের, ওইটা কিন্তু গুগল অ্যানালিটিক্সও নিয়ে নেবে, ঠিক আছে। গুগল অ্যানালিটিক্সের মাধ্যমেও নেওয়া যায়। এরপরে রিকোয়ার্ড অন ফ্রি অ্যাকাউন্ট, এইটা ফ্রি অ্যাকাউন্টে করতে পারবেন, এজন্য এগুলো অলরেডি দেওয়াই আছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে এখানে আরেকটা জিনিস আছে, সোশ্যাল মিডিয়াতে আপনি অটো পোস্টিং করতে পারবেন, ঠিক আছে। অটো পোস্ট টু ফেসবুক আফটার সেন্ড হওয়ার পরে ফেসবুকে অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে জিনিসটা। কানেক্ট টু ফেসবুকের সাথে কানেকশন করতে হবে। অথেন্টিক ক্যাম্পেইন, অটো কনভার্ট ভিডিও থাকলে ওইটা এমবেডেড টুডে কনভার্ট করবে, এরকম বিষয়টা। দেন আমরা নেক্সট স্টেপ হচ্ছে আমাদের লিস্ট যখন দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি তো ক্যাম্পেইনের নামটাম কিছুই দেই নাই। সাবজেক্ট কি? সাবজেক্ট দিলাম ধরেন ট্রেকিং। সাবজেক্টের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, ওই যে স্প্যাম হয় বা জাঙ্ক হয়ে যায় মেইলগুলা। স্প্যাম বেসিক্যালি হয়, স্প্যাম হওয়ার মূল কারণটা হচ্ছে ম্যাক্সিমাম অনেক মেইলার আছে যারা কিন্তু করে কি, যেমন 10% অফার সাবজেক্ট লাইনে লিখে দেয়। এটা হচ্ছে মানে কোনো স্ট্র্যাটেজি না, এটা দিলে স্প্যাম রেট বেড়ে যায়, ডেলিভারি রেটও কিন্তু স্লোয়ার হয়ে যায়। সেক্ষেত্রে যখনই সাবজেক্ট লাইন চুজ করবেন, সাবজেক্ট লাইনে এমন কোনো অফার রিলেটেড, ডিরেক্টলি অফার রিলেটেড কিছু করা যাবে না। যেমন 20% অফ, জাস্ট ক্লিক বা এরকম অনেক কিছু করে না, এরকম দিলে ওটার স্প্যাম রেটটা বেড়ে যায়। যখন ওই মেইলটা সেন্ডিং এর আগে, আমরা জানি যে প্রত্যেকটা জিনিসই আগে ট্র্যাক হয়, কিন্তু যেমন আমি মোবাইলে আপনাকে কল দিলাম, আমি হয়তো গ্রামীণ অপারেটর থেকে আপনি রবি সে ফর এক্সাম্পল, আমি যখন কল ডায়াল করে আপনার নাম্বারটা
ডায়াল করলাম, মানে কলের ইয়েতে চাপ দিলাম, তখন কিন্তু প্রথমে গ্রামীণ ফোনের সার্ভারে যায়। গ্রামীণ ফোনের সার্ভার থেকে গ্রামীণ ফোন বলে যে রবি সার্ভারে যাও, রবি সার্ভারের পরে কিন্তু আপনাকে কানেকশন করা হবে উইদিন হয়তো 30 সেকেন্ডের ভিতরে। এইভাবে মেইল সেন্ডিং এর ক্ষেত্রে যখন আপনি সেন্ড বাটনটা চাপছেন, সাথে সাথেই কিন্তু তারা সব ধরনের চেকিংটা করে নিছে যে আপনার মেইলের কতটুকু ভ্যালিডিটি আছে, ওটার স্প্যাম রেট কতটুকু দেওয়া যায়, ঠিক আছে। আপনার মেইলের সব কন্টেন্টগুলো সে পড়বে, কিন্তু সে পড়ার পরে আপনারটা যদি ফুললি ওকে হয় তাহলে কোনো স্প্যাম মানে ইয়ে থাকবে না। এরপরে আরেকটা জিনিস আছে এখানে, এই যে দেখেন পার্সোনালাইজ, যেটার জন্য বেশি চিল্লাচিল্লি করি আমি, পার্সোনালাইজ মেইলের জন্য যেটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। এই কোডটা দিয়ে দিলে, যেমন এখানে ফার্স্ট নেম আছে, ঠিক আছে, আমার লিস্টের ক্ষেত্রে দুইটা জিনিস আমি রাখছিলাম, ইমেইল, তিনটা ইমেইল অ্যাড্রেস, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম। আমি এখানে যখন একটা স্পেস দিয়ে ধরেন এই কোডটা আমি বসাবো বা এটা টাইপ করে নিব, ঠিক আছে, যখনই মেইল যাবে তখন কিন্তু পার্সোনালি ফিল্ড এই মার্জ ট্যাগ এটা কিন্তু প্রত্যেকের ইমেইলের সাথে ওই নাম দিয়ে চলে যাবে, প্রত্যেকের নামে 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 চলে যাবে, বুঝতে পারছেন? গতকাল যেটা দেখাইছি ওইটাই। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। এটা ভ্যালু দেওয়ার জন্য কাস্টমারকে আসলে, এটা কিন্তু আপনার এসএমএস ক্যাম্পেইনে করা যায় না। এসএমএস ক্যাম্পেইনে রবি প্রতিদিন বা যে কোনো অপারেটরে ডিয়ার কাস্টমার, ডিয়ার ভ্যালুয়েবল কাস্টমার, ডিয়ার ডায়মন্ড কাস্টমার এগুলা লিখে, কিন্তু কোনো সময় লিখতে পারে না, ওই ক্ষেত্রে একটা ব্যারিয়ার্স আছেই, ঠিক আছে। ফেসবুকের কোনো ধরনের মেসেজ যদি সবাইকে সেন্ড করেন, হয়তো একটা মেসেজ সবাইকে ফরওয়ার্ড করতে পারবেন কন্টাক্ট অলের ইয়েতে বাটনে ক্লিক করে, কিন্তু পার্সোনালাইজ করে কাউকে দিতে পারবেন না। আরো যত ধরনের ক্যাম্পেইন আছে অ্যাডওয়ার্ডের, ওইটা তো ডিফারেন্ট, ওইটা জাস্ট ওয়েবসাইটে শো করবে। তো এই বিষয়গুলো হচ্ছে মানে ইমেল দিয়েই ওইটাই সম্ভব, এবং ইমেল হচ্ছে সবচেয়ে ফাস্ট মার্কেটিং টুলস, যেটা ইমেল সবারই প্রথমে আসছে। ফেসবুক তো গতকালকে আসছে, হিসেব করলে 2006 মনে হয় না, চারে টুইটার 6 এরকম। তো বিষয়গুলো হচ্ছে ইমেল কিন্তু সবার আগেই আসছে, এবং ইমেল হচ্ছে সবচেয়ে পপুলার মিডিয়াম। একজন ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্টের মালিক, সে অবশ্যই একটা না একটা ইমেল আছে তার। ইমেল ছাড়া তো আসলে ইমেল ছাড়াই কিছুই পসিবল না। সবাই ঠিক আছে। যারা একটু কেয়ারফুল, সবাই অন্তত এখন বর্তমানে ম্যাক্সিমাম লোকই কিন্তু টেকনোফাইল, তারা কিন্তু সবসময় এই টেকনোলজির সাথে থাকে, অ্যাটলিস্ট ফেসবুক চেক করে, ফেসবুক ইমেল চেক করে বর্তমানে। আর যারা অফিসিয়াল লেভেলে বা স্টুডেন্ট যারা ধরেন কন্টিনিউয়াস চাকরি খুঁজে বা এই সেই খুঁজে, তারা কিন্তু ইমেল চেক করতেই থাকে, তাদের বিভিন্ন জায়গায় সার্কুলার আপনার অ্যাপ্লিকেশন করা থাকে, সেক্ষেত্রে ইমেল চেক করে যে আমার কোনো আসছে কিনা, এই সেই এরকম আছে। তো বিষয়টা হচ্ছে ইমেল কিন্তু পপুলার মিডিয়াম। আপনি ইমেলকে অনেককে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপুলকে পাইতে হলে আপনার ইমেল করবেন, ঠিক আছে। এবং ইমেল হচ্ছে একটা ফর্মাল ওয়ে। ফেসবুকে একটা ক্যাম্পেইন চালায়া দেওয়া মানে ওইটা হচ্ছে কমন এড, সবাই গোটা জাতি দেখবে, বা হয়তো এটা স্পেসিফিকও করে দেওয়া যায় যে আমি শুধু ঢাকা শহরের মানুষজন দেখবে, কিন্তু ঢাকা শহরের সবাই তো কভারেজ করবে। কিন্তু আমি ইমেল যখন করব, এই রুমের হয়তো 5 জনকে ইমেল করব, আমি তো সবাইকে করতেছি না, আমার এত সবাইকে জানানোর দরকার নাই। আমার অ্যাকচুয়াল এবং যারা পসিবল, আমার কাস্টমার হওয়ার পসিবিলিটি আছে, তাদেরকেই জাস্ট করব। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের এই টেমপ্লেট তৈরি করা। টেমপ্লেটের কয়েকটা আছে, বেসিক টেমপ্লেট, থিমও আছে, সেভ টেমপ্লেট সেভ করা, আগের যেগুলো আমি করছি ওইগুলো সেভ আছে, ক্যাম্পেইন আছে, কোড ইওর ওন। কোড ইওর ওন হচ্ছে আপনি যদি একজন ভালো HTML CSS কনভার্টার হন, মানে PHP এগুলো জানেন, HTML CSS জানেন, আপনি নিজে কোড করে আপনি নিজে টেমপ্লেট তৈরি করবেন, অ্যাডভান্স লেভেলের যারা কাজ জানে। কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড, আমরা HTML এর এইচও বুঝি না, জাস্ট জানি হাইপারটেক্সট, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইটাই জানি, আর কিছু জানি না। তো সেক্ষেত্রে এখানে যে বেসিক কয়েকটা দেওয়া আছে, বেসিকের মধ্যে আপনি চুজ করবেন। যেমন এখানে একটা হেডার আছে, এখানে কিছু টেক্সট আছে, এখানে একটা পিকচার আছে, এখানে কিছু ফুটার আছে, এবং এখানে হেডার, টেক্সট, ইমেজ, ফুটার, এখানে কিন্তু ইমেজ 2টা, হেডারের পরে টেক্সট কিছু, তারপরে ইমেজ 2টা, তারপরে আবার টেক্সট, তার টেক্সটের কলাম কিন্তু 2টা। তার মানে এই ইমেজের ডেসক্রিপশন এখানেই দিবেন, এই ইমেজের ডেসক্রিপশন এখানে দিবেন, এটাই। এখন এটা আপ টু ডিপেন্ড অন ইউ, আপনি কোনটা চুজ করবেন। যেমন এখানে ইমেজ আরো বেশিও আছে, কম আছে, ইজিটাই নেওয়া যায় যাতে একটা ছবি দিয়ে কভার করা যায়।
ড্রপ এন ইমেজ, এখানে জাস্ট আপনি ইমেজটা আপনার কম্পিউটারের ইয়ে থেকে নিয়ে আসবেন, ব্রাউজ করবেন কম্পিউটারে বা ইউআরএল থেকে ইনপুট দিতে পারবেন, আপলোড। এখন কম্পিউটারের কই আছে ছবি, এই 3-4টা ছবি কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত থাকবে একটা কম্পিউটারে। তা হবে কিনা, ছবির রেজুলেশন বেশি তো। আসে নাই তো। না, অলরেডি তো চলে আসছে। এখানে আপনার ট্যাক্সগুলো দিবেন, ইমেলের যে বডিতে যে ট্যাক্সগুলো লিখতে চান এই ট্যাক্সগুলাই লিখবেন। ধরেন এটা লিখে দিলাম, ঠিক আছে। আপনি আপনার ইমেইলের কন্টেন্টগুলো লিখবেন। এখানে সোশ্যাল আইকনগুলো আছে, সোশ্যাল আইকন যদি আপনি অ্যাড করতে চান বাট ইউআরএল বসাতে চান, যেমন টুইটার আছে, এখানে টুইটারের ইউআরএলটা আপনার পার্সোনাল ইউআরএলটা বসাই দিলেন, লিঙ্ক টেক্সট এটার সাথে কিছু লিখে দিলেন, ঠিক আছে। তারপরে আপনার ফেসবুক আছে, ফেসবুকের ইউআরএলটা বসালেন, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ইউআরএলটা বসালেন, এটা আপনার ওয়েবসাইটের লোগো। ওয়েবসাইটে এখানে মেইলচিম দেওয়া আছে, আপনি আপনার যথারীতি সবগুলো বসালেন। দেন হচ্ছে এই পার্টটাই হচ্ছে সবচেয়ে বেশি, ওই যে অ্যাড্রেস HTML এন্ড ইফ আওয়ার মেইলিং অ্যাড্রেস ইজ, মেইলিং অ্যাড্রেস দিবে, তারপরে এখানে দিয়ে দিবে আপনার ওই যে কপিরাইট। আচ্ছা দেখাই আমি, উই মে অটোমেটিক্যালি অ্যাড ইউর কন্ট্যাক্ট ইনফো ইনটু দ্য ফুটার ব্লক। ফুটার ব্লকে ওই যে আগে যে ইনফরমেশনগুলো লিস্টে ছিল, আমার অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো ছিল ওইটা অটোমেটিক্যালি সে আমার ফুটার লিংকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? যে আগে বললাম না যে আপনাদের ইয়েটা থাকবে। এরপরে এই যে কপিরাইট, কারেন্ট ইয়ার, লাস্ট কি লিস্ট, কোম্পানি, অল রাইট রিজার্ভ, এগুলো ওই মেইলচিম তার দিবে। এখানে প্রথমে কোম্পানির ইনফরমেশন দিবে, তারপরে নিচে কিন্তু ওই মেইলচিমের লোগোটা যাবে। অপ্রয়োজনীয়, এটা কেটে দিলে তারপরে দেখবেন আপনার ক্যাম্পেইনটা রান হইতেছে না, মানে এগুলো তার কিছু নাই, ওইখানে তার কোম্পানির লিস্টগুলো থাকবে, নামগুলো থাকার পরে জাস্ট নেক্সট স্টেপ হচ্ছে আমাদের, ধরেন টেমপ্লেট তৈরি করলাম। এখন টেমপ্লেটটা আসলে আপনি আপনার মতো করে, আমি রিপ্লেস দেই, ঠিক আছে। ওইটার এডিটে যদি যান, এডিটে যাওয়ার পরে আপনি ওইটার লেন্থ বা ইয়েটা বড় করে দিতে পারবেন, ওরিয়েন্টেশন রিসাইজ করতে পারবেন, ছবিটা কালার চেঞ্জ করতে পারবেন, এই সেই হিন্দি বিন্দি আছে সব এখানেই। এখানে এনহ্যান্স করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, ফ্রেম ঢুকাতে পারবেন, ওভাল শেপগুলা দিতে পারবেন, এটা ওরিয়েন্টেশন দিতে পারবেন, এটা যে রোটেশনটা দিতে পারবেন, ক্রপ করতে পারবেন। ক্রপ হচ্ছে ছবির, ধরেন আমি ছোট করে একটা এতটুকু ধরে নিলাম, এটা এন্টার দেওয়ার পরে ক্রপ হয়ে যাবে। তারপর রিসাইজ করবেন, ছবিটা যদি আবার বড় করতে হয়, ধরেন এখানে আমি 400 দিলাম, আর একটু বড় হয়েছে না,
এরকম আর কি। লাইটিং, আপনি ওইটা লাইটিং বাড়ায় দেন, কন্ট্রাক্ট এই সেই যেগুলো এই যে মোবাইলেই আমরা দেখি বিভিন্ন ব্রাইটনেস কন্ট্রাক্ট এগুলো আছে, এগুলো জাস্ট দিবেন। এগুলো আসলে শেখানোর কিছু নাই, এই জিনিসগুলা জাস্ট আপনি প্র্যাকটিসে করতে গেলে সব জিনিস প্রত্যেকটা পয়েন্ট ধরতে গেলে দেখা যাবে এগুলা বেসিক কিছু না, এগুলো আপনারা সবাই পারবেন। তারপরে হচ্ছে সেভ এন্ড ক্লোজ। সেভ এন্ড ক্লোজ দিলাম, আমার এটা হেডার থাকলো। আপনি পারফেক্টলি ওইখান থেকে ওইখানে যে সাইজটা নেয় ওই সাইজটাই দিবেন, ঠিক আছে? পুরাটা হ্যাঁ হ্যাঁ, পুরাটাই দিবেন, যাতে ইমেল, কারণ এটা তো ছোট হয়ে গেছে, এদিকে আপনার এই ব্লকটা কিন্তু একটু বেশি, খারাপ দেখেন। হ্যাঁ খারাপ দেখা যাবে। আমি মেইল টেমপ্লেট তৈরি করে দেখাইতাম যদি ধরেন আমি ভালো একজন, দুইটা জিনিস জানতাম ভালো করে। একটা হচ্ছে আপনার হ্যাঁ ইলাস্ট্রেটরের কাজ, ইলাস্ট্রেটরের কাজ জানি না, কোরালড্রর কিছু কাজ জানি, কিন্তু এটা তো ইফেক্টিভ হবে না, গ্রাফিক ডিজাইনার যেভাবে করে ওইভাবে হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে HTML জানলে যেটা হয় ওইটা A to Z করে দেওয়া যায়, কিন্তু আমি এখন এটা পারি না। আমি ইনস্ট্রাকশন দিব জাস্ট, ভাই আমার এভাবে লাগবে, আপনি এভাবে করে দেন। থেকে রিসার্চ করে ফটোশপ থেকে ইয়ে করে করে দিন। হ্যাঁ, ফটোশপ থেকে আপনি করতে পারবেন এগুলো। এরপরে হচ্ছে এই লিস্টটা তো ঠিকই আছে, সাবজেক্ট লাইন ট্র্যাকিং সবকিছু ঠিক আছে। এটা কি এত ভালো হওয়ার কি দরকার? একটা নিউজ লেটার আপনি যদি সুন্দর না যেভাবে করলেন ওইটা তো মানে এনাফ আমার কাছে মনে হচ্ছে, যে আপনি বলছেন যে ফটোশপ আর হচ্ছে HTML দিয়ে করে আরো অ্যাট্রাকটিভ করার জন্য। হ্যাঁ, অ্যাট্রাকটিভ ধরেন, এখন আমি বলি আপনাদের, যখন আমরা একটা কোম্পানির হয়ে কাজ করব, বিষয়টা হচ্ছে ব্রডার সেন্সে চিন্তা করতে হবে যে কোম্পানির হয়ে কাজ করলে কোম্পানি কিন্তু ওই এই ধরনের টেমপ্লেট দেখলে কেউ চিন্তা করবে যে এত বড় একটা কোম্পানি এই ধরনের একটা মেইল পাঠাইলো কেমনে। আমি চিন্তা করবো আমাকে একটা মেইল পাঠাবে, আমি চিন্তা করবো এটা কি পাঠাইলো, ঠিক আছে? কিন্তু যখন আমি পার্সোনালি আমার ফ্রেন্ডকে পাঠাইতেছি, যেমন আমার কিছু মেইল দেখাইতে পারলে ভালো হইতো। যেমন আমি নিজে টেমপ্লেট তৈরি করছি ওয়ার্ডে, আমি ফটোশপের কাজ জানি, ঠিক আছে, ফটোশপেও করতে পারি, কিন্তু ওইটার HTML তো পারি না। HTML না পারলে ওই ফটোশপের একটা ছবি যাবে শুধু, ঠিক আছে? HTMLটা ইম্পর্টেন্ট এখানে। তো বিষয়টা হচ্ছে এটা ওয়ার্ড দিয়ে করা যায়, ওয়ার্ডের সোর্স কোড নিলে, আচ্ছা হালকা একটু দেখাই নেই। এখন এটা জাস্ট হচ্ছে সেন্ড, এখন আর ওইটা ক্যাম্পেইনের সব কিছুই শেষ, জাস্ট এখানে সেন্ড অপশনটা বাকি আছে। ব্যাপারটা বুঝছেন? এটা শেষ করে তারপরে যাবেন। কই আছে ওটা, লিস্টে আছে না? This is their problem, sending disable, there's some issue. এখানে বিষয়টা হচ্ছে আমার ওই যে ইস্যুটা রিসলভ করা লাগবে। সেন্ডিং এর ক্ষেত্রে আমার সেন্ডিং ব্লক করে রাখা হয়েছে। আমি প্রথমে কিছু ফালতু জিনিস সেন্ড করছিলাম ওইটা দিয়ে, আমার কয়েকটা ক্যাম্পেইন রান হওয়ার পরে ওটা ব্লক করে রাখছে, যে আমি তাদের কন্ডিশন ফলো করি নাই সর্বপ্রথম যখন আমি এটা দিয়ে করি। এজন্য আপনাদেরকে বলছি এটা একটা ডামি, আমি জাস্ট প্র্যাকটিস পারপাসে ইয়ে করছিলাম। ওই সময় আমাকে থ্রেড দিয়ে দিছে, প্রথমে কয়েকবার মেইল গেছে, কয়েকটা ক্যাম্পেইন গেছে, তারপরে থ্রেড দিয়ে দিছে যে আপনি অবৈধভাবে মানে তাদের কন্ডিশন ফিল আপ না করে আমি সেন্ড করতেছি। সো আপনারা ফ্রেশ অ্যাকাউন্ট খোলার পরে এটা দেখাবেন, ঠিক আছে? আপনারা ফ্রেশ অ্যাকাউন্ট খুলেন, যদি কোনো জায়গায় ঝামেলা হয়, আপনাদের তো ক্লাস আছে এখনো বাকি, কোনো জায়গায় আটকা পড়লে, মানে আপনার ক্লাস শেষ, আমার ক্লাস শেষ, আপনাদের আর কোনো শেষ প্রায়। টোটালি রিভিউ ক্লাস একটা আছে না আগামী সোমবারে, শুক্রবারে, আগামী শুক্রবারে তো ঝামেলা না। যেটা হয়তো আপনারা প্র্যাকটিস করে নিতেন, যদি দেখা যায় যে আপনারা সেন্ড করতে পারতেছেন না, তখন আমি দেখতাম বিষয়টা। আসেন তো এখানে গ্রেডিং হ্যাঁ, না তা তো পারেন অবশ্যই, সব সময় অলওয়েজ ওয়েলকাম, Always welcome. আইডিটা আমাদের দিন, আমরা অ্যাড করব আপনার সাথে। ফেসবুক হচ্ছে মুন্না আহমেদ, জাস্ট মুন্না আহমেদ, ঠিক আছে? মুন্না আহমেদে দিলেই পারবেন। আর আমার ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেন, ইমেলে আপনারা যদি সমস্যা হয় বা মুন্না, আচ্ছা ফেসবুকের ইমেল নাকি ফেসবুকে সার্চ দিতে হলে ইমেল একটা লিখেন, মুন্না আহমেদ 26 yahoo.com, এটা হচ্ছে ফেসবুক সার্চ দিলে আপনারা। আর এখানে হচ্ছে ahmed.munna78@gmail.com, জিমেইল বা ইয়াহু যে কোনো একটা দিয়ে সার্চ দিলেই পাবেন।
ঠিক আছে? আচ্ছা, বলছিলাম অথবা যে এমনিতে নেটে যে ফ্রি যেসব টেমপ্লেট পাওয়া যায় সেগুলো হ্যাঁ use করতে পারেন। টেমপ্লেট ইউজ করতে পারেন। ওইটা দেখাই আপনাদেরকে। ধরেন আমি এখানে এটা আছে, ঠিক আছে? ও সরি, সে ফর এক্সাম্পল এটা আছে আপনার হেডার, ঠিক আছে? এখানে আপনি কিছু টেক্সট দিলেন, বা এখানে আরেকটা জিনিস করতে পারেন, বক্স আরেকটা তৈরি করতে পারেন এগুলো এভাবে, বা সামথিং লিখে দিলেন, আরেকটা ধরেন তৈরি করলেন, এরকম হেডার ফুটার দিয়ে আপনি ছবি এখানে 4-5টা দিতে পারেন, ঠিক আছে? 4-5টা দিয়ে এই যে ওয়ার্ডের যারা কাজ করেন আমি বলি আপনাদেরকে, ইনসার্ট টেবিল ইনসার্ট করে আপনি 3টা-4টা যাই নিতে পারেন, নেবেন। তারপরে ধরেন এখানে আমি আরো 2টা নিলাম, আচ্ছা ঠিক আছে, এখানে 2টা, এখানে ধরেন আমি ইমেজ পিকচার আপলোড দিলাম, পিকচার এটা দিলাম, এটার সাইজ বেশি হয়ে গেছে, এভাবে আপনি ছবি ইয়ে করে তারপরে সবার পরে যেটা করবেন, যেমন আমি দেখাই, এই যে ইয়ে আছে, হ্যাঁ ডান সাইডে আছে মানে বক্স তুলে দেওয়ার জন্য, বক্স তুলতে চাইতেছেন তো? হ্যাঁ, মার্জ ওইখান থেকেও করা যায়, ওইখান থেকেও করা যায় এবং ড্র টেবিলও করা যায়। আপনি জাস্ট এইটা থেকে, হ্যাঁ এইটা থেকে এই যে আছে আমি দেখাই, নো বর্ডার, এই যে নো বর্ডার দিলে আপনি নো বর্ডার হয়ে গেল। হ্যাঁ, এটা লাস্টে তো ইয়ে করা হয়েছে, ধরেন এটাতে দিলাম নো বর্ডার, ঠিক আছে? এখন ওয়ান সর্ট অফ টেমপ্লেটের মতো হয়ে গেছে, কিন্তু এটার পিছনে আপনি একটা ইউআরএল বসিয়ে দিলেন। ইউআরএলটা ক্রিয়েট করব কিভাবে? ইউআরএলটা কিভাবে দিব? আচ্ছা, এই যে হাইপারলিংক, এটাতে হাইপারলিংক করে দিলেন, ঠিক আছে? ইমেজে, করেন একটু। হ্যাঁ, www. ঠিক আছে, এটাতে কিন্তু এই দেখছেন facebook.com অলরেডি চলে আসছে, অ্যাঙ্কর টেক্সট যেটা। এখন এভাবে আপনি তৈরি করে ওইটাতে ধরেন এখানে এই টেমপ্লেটের উপরে হয়তো কাস্টমারের নাম টাম লিখলেন, বা এই যে ব্লকে, এই ব্লগে মানে ব্লকে আপনি লিখতে পারেন কাস্টমারের ডিয়ার কাস্টমার লিখে তারা অফার করতে পারেন।
তারপরে যেটা আছে আপনি ওইটা গুগল অ্যানালিটিক্সে নেবেন। যেমন আমি চাচ্ছি, আমি ধরেন একটা কোর্সের মডিউল পাঠাইলাম আপনাদেরকে, আমি বলতে পারবো ধরেন আপনি ডাউনলোড করছেন, ওইটা আপনি ডাউনলোড করে ওনারে কপি দিয়ে দিয়েছেন, ঠিক আছে, আপনি কপি দিয়েছেন, কিন্তু উনি কিন্তু ওয়েবসাইটে ঢুকে ওইটা ডাউনলোড করে নাই। আমি কিন্তু বলতে পারবো যে উনি ঢুকিয়ে মানে ওইটা অনলাইন থেকে কালেক্ট করে নাই, হয়তো পাইছে কিন্তু অন্য ওয়েতে পাইছে, সেটা ট্রেকিং নেওয়া সম্ভব। যেমন আমি দেখাই জাস্ট ইউআরএল বিল্ডার, এখানে ইউআরএল বিল্ডার আছে না? হ্যাঁ, এই দেখেন ইউআরএল বিল্ডআপকে কিভাবে করবেন। আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন। এখানে স্টেপ হচ্ছে এভাবে, ইউআরএল বিল্ডআপ, আচ্ছা এখানে ইউআরএলটা বসাবেন। ধরেন এখানে দিলাম আমি facebook.com, আমি ফেসবুকের আমার ওয়েবসাইট ধরেন facebook.com, বা আমার ওয়েবসাইট হচ্ছে একটা ব্লগ সাইট, আমি এটা দিলাম। তারপরে আমার ক্যাম্পেইন মিডিয়াম দিলাম, ঠিক আছে, যে কোনো একটা নাম দিলেন ক্যাম্পেইন মিডিয়াম। এরপরে দিলেন ধরেন মিডিয়ামটা হচ্ছে আমি ইমেইলের মাধ্যমে করছি, ইমেইল মিডিয়াম। এরপরে হচ্ছে টার্মস, এখানে আইডেন্টিফাই দ্য পেইড কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড এটার দরকার নাই আপাতত। এরপরে এই যে ম্যান্ডেটরি ফিল্ড আছে ক্যাম্পেইন নেম দিয়ে দিলেন ধরেন এসইও স্পেশাল ক্যাম্পেইনের নাম। এরপরে আপনার ক্যাম্পেইন মিডিয়াম দিলেন ইমেইল, থ্রু ইমেইল। আর এখানে যেটা আছে ওয়েবসাইট দিতে হবে, এই তিনটা জিনিস। এখানে আপনি আরো জিনিস এড করতে পারেন, যেমন আপনার সবগুলা বক্স ফিল আপ করে, যেমন এখানে টার্মসের জায়গায় আপনি মিডিয়ামের জায়গায় আপনি ইমেল ক্যাম্পেইন লিখতেন, দ্যাটস ফাইন। ক্যাম্পেইন সোর্স হচ্ছে আপনি দিয়ে দিলেন ধরেন, বা সোর্সে দিলেন আপনার ক্যাম্পেইনের নাম ইমেল, এখানে কারো নাম দিয়ে দিলেন, আমি নাম দিয়ে দিলাম, তখন একটা ইউআরএল বিল্ড আপ হয়ে যাবে। যেমন আচ্ছা আমি দেখি www.select.com, ঠিক আছে। সে ফর এক্সাম্পল এটা ব্লগ স্পট হয় নাই, ব্লগ blogspot.com। তারপরে ক্যাম্পেইন ধরেন ইমেইল, মিডিয়াম হচ্ছে ধরেন মিডিয়াম যা কারো নাম দিলাম, যেমন এটা দিলাম, ঠিক আছে। ক্যাম্পেইন টার্ম যদি দেই, না দিলেই চলুক, সমস্যা নাই। ক্যাম্পেইনের নাম হচ্ছে ধরেন স্পেশাল, ঠিক আছে। জেনারেট ইউআরএল, এখন একটা ইউআরএল তৈরি হয়ে গেছে, বিষয়টা বুঝছেন? ইউআরএলটা হচ্ছে কি, এতটুকু আমার ওয়েবসাইট, দেন তার এই ইউআরএল বিল্ডের জন্য এটা তার গুগলে জানে কি দিছে, এটা দিয়ে কি বোঝায় সে, ইউটিএম সোর্স ইকুয়াল টু ইমেইল। ইউটিএম সোর্স মানে এখানে বোঝাচ্ছে এই যে সোর্সে আমি ইমেইল লিখছিলাম না, মানে ইউটিএম আন্ডারস্কোর দিয়ে সোর্স ইকুয়াল টু ইমেইল। ব্যাপারটা হয়েছে এন্ড সাইন ইউজ করছে, আবার ইউটিএম পরে মিডিয়াম দিছে, তারপরে ইউটিএম ক্যাম্পেইন ইকুয়াল টু স্পেশাল দিছে, ঠিক আছে। এখন আমি যদি ওইখানে আরো অনেক কিছু এড করতে পারি, কিন্তু আমার ওয়েবসাইটে ঠিকই ঢুকবে, ব্যাপারটা বুঝছেন? এই ইউআরএল যদি আপনাকে দেই, এখন আমি এই ইউআরএলটা দেই, আপনি ওই ইউআরএল দিয়ে ঢুকেন, আপনি জাস্ট আমার ব্লগে আসবেন, আপনি ফার্দার কোথাও যাবেন না। এটা গুগল বিল্ড আপ করে দিছে যে ভাই সমস্যা নাই, আপনি জাস্ট আপনার ট্রেকিং এর জন্য এই কাজটা করছেন, স্পেশাল দিয়েছেন, খান দিয়েছেন। এখন যদি ওই মানে যখনই খান আমি জানি কে খান সাহেব, ওই খান সাহেব যখন আমার ইমেলটা খুলবেন, ঠিক আছে, ইমেলটা খুলে আমার ওয়েবসাইটে যাবেন, তখন আমার ওয়েবসাইটে ভিজিটর দেখাবে খান সাহেব একজন আসছে, সরাসরি নাম যাবে। একজনের জন্য আলাদা আলাদা করে একটা ইউআরএল ক্রিয়েট করা, হ্যাঁ, আলাদা আলাদা তৈরি করা। এখন আপনি খান না দিলেন, ওইটাতে ধরেন একটা সোর্স দিলেন, ধরেন ইমেল ক্যাম্পেইনের পেইড ক্যাম্পেইন, বা একটা আপনি ধরেন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন দিলেন, ধরেন এটা দিয়ে রাখেন, তখন বোঝা গেল যে ইমেইলের রেজিস্ট্রেশন ক্যাম্পেইন যেটা করছিলাম ওইটার আন্ডারে আমার স্পেশাল পার্সন লিস্টের পার্সনগুলো আসছে। ব্যাপারটা বুঝছেন? এটা আপনি আপনার মতো নাম দিবেন, যেমন ইউআরএল যে ক্রিয়েট করলাম, এটা আমরা কোন জায়গায় ইউজ করব? এটা হ্যাঁ, ওইটা যখন আপনি ইউআরএলটা বসাবেন, ইমেজের পিছনে ইউআরএলটা বসাবেন না, ওই ইউআরএল দিয়ে দিলে যখন ওই ইমেজে ক্লিক করবে, ইমেজে ক্লিক করে ওয়েবসাইটে আসবে,
ঠিক আছে? তো ধরেন আপনি প্রোডাক্ট 3টা রেট দিতেছেন একটা নিউজ লেটারে, 3টা প্রোডাক্টের এড দিবেন যখন, মানে 3টা প্রোডাক্টের পেজ কিন্তু হয়তো ডিফারেন্ট, হয়তো একটা দিবেন আপনি পেন ড্রাইভে, একটা হয়তো দিবেন আপনি আপনার এখানে ধরেন ইস্ত্রি মেশিন আছে, ইস্ত্রি মেশিন, ধরেন এখানে দিবেন এলইডি টিভি, যেমন অনেক ধরনের স্যামসাং একটা শোরুমগুলোতে টিভি থাকে, ফ্রিজ থাকে, অনেক কিছু থাকে না। ধরেন তারা এখন ক্যাম্পেইন চালু করলো, এখন তাদের ক্যাটাগরি 3টা প্রোডাক্টের 3 ধরনের এখন ইউআরএল লাগবে, ঠিক আছে? এখন আমি দিয়ে দিলাম স্যামসাং এর জন্য এটা স্যামসাং ক্যাম্পেইনের নাম দিলাম স্যামসাং ক্যাম্পেইন, সোর্স দিলাম ধরেন বা সোর্স দিলাম ইমেইল, ঠিক আছে? তারপরে আলাদা নাম একটা দিয়ে দিলাম, ধরেন এটার নাম হচ্ছে এলইডি। তখন যে গুগল অ্যানালিটিক্সে আমি পাবো ওই ইমেইল ক্যাম্পেইনের, স্যামসাং ক্যাম্পেইনের যে সোর্স ইমেইল থ্রুতে আসছে, তারা ওই এলইডিতে ক্লিক করছে এতজন, এলইডি পার্টে গেছে। বিষয়টা বুঝছেন? আমি কি বুঝাবো এখন, আমি নিজেই ঝামেলা পড়ে গেছি যে আসলে সব জিনিস একসাথে হয়ে গেছে, মানে কি হয়েছে আপনারাও বলতে পারবেন না ক্লাসের পরে, আমারও বললে আমি বলবো কি স্পেসিফিক কিছু শিখাইতে পারি নাই, কিন্তু সব দিক দিয়ে ঘুরছি, ঠিক আছে? কারণ দুইটা ক্লাসে কিভাবে সম্ভব আচ্ছা, একটা তাহলে আমরা প্রথমে টেমপ্লেটে পিকচারের ইউআরএলটা একটু আবার শুরুতে একটু দেখেন যে পিকচার তো আমরা ওইখানে টেমপ্লেটে সেট করলাম, তারপরে এখান থেকে ওই পিকচারের একটা ইউআরএল ক্রিয়েট করব। ধরেন, হ্যাঁ যেটা আচ্ছা, এখন এটা আমি দেখাই, এই যে দেখেন, ধরেন এটা আমি, আচ্ছা এই জায়গায় দিই, এই যে দেখছেন, এখন আমি আর গুগল ইয়ার দরকার নাই, আমার আর গুগল ইউআরএল বিল্ড আপের দরকার নাই। এখন আমি এক্সেল থেকে সব হাজার হাজার লক্ষ লক্ষ ইউআরএল বিল্ড আপ করতে পারবো উইদিন 1 ক্লিক। ব্যাপারটা বুঝছেন? এখন ধরেন আমি চাচ্ছি, ওই যে বললাম না যে ক্লাসের সবাইকে আমি একটা মেইল পাঠাইলাম, ঠিক আছে, বা একটা ওয়েবসাইটে আমার দিয়ে দিলাম যে আপনারা আমার ওয়েবসাইট থেকে এই জিনিসটা ডাউনলোড করে নেন, ঠিক আছে? আমি কালকে জিজ্ঞেস করবো কারা কারা নিয়েছেন, আমি জিজ্ঞেস করার দরকার নাই, আমি অলরেডি আমার জানি কারা কারা নিয়েছে। বিষয়টা বুঝছেন? এখন আমি একটা ক্লিকে কেবল লক্ষ লক্ষ ইউআরএল তৈরি করতে পারি এক্সেলের ফর্মুলা ইউজ করে। যেমন এখানে কি কি লাগবে দেখি, ওয়েবসাইট লাগবে, দেন হচ্ছে আমাদের সোর্স লাগবে, মিডিয়াম লাগবে, ক্যাম্পেইন, 3টে কলাম হলেই চলবে। তাহলে ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইট, দেন হচ্ছে সোর্স, তারপরে হচ্ছে মিডিয়াম, তারপরে ক্যাম্পেইন, ঠিক আছে? এখন এটা আমার লাগবে না, আমি ইউআরএলটা ধরেন এখানে দিয়েছিলাম কি, আচ্ছা এটা থাক, এখান থেকে শুরু করি। আমার ধরেন ঠিক আছে, এটা হচ্ছে আমার ধরেন ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটকে আমি দিলাম এতটুকু দিলাম, ঠিক আছে? আরে তারপর অনেক হয়ে গেছে। এখানে সোর্স দিলাম, ধরেন সোর্সের নাম কি, ধরেন সবগুলো ইমেইল, ঠিক আছে? মিডিয়াম হচ্ছে এখানে কি দিছিলাম, খান, ধরেন এখানে আপনি দিবেন ডিফারেন্ট নাম দিবেন, ঠিক আছে? ডিফারেন্ট পার্সনের নাম হলে ডিফারেন্ট পার্সনকে সরাসরি ট্র্যাক করা যাবে, অ্যানালাইটিক্সে ওই পার্সনের নাম দেখাবে, দরকার নাই। ধরেন এখানে দিলাম এলসিডি, আচ্ছা এলসিডি, ঠিক আছে? আমি এটা দেখাইতেছি, আসলে আপনি নাম ডিফারেন্ট করে দিবেন, কিন্তু ক্যাম্পেইন বা সোর্স একটা থাকতে হবে। যেমন ইমেইল একটা ফেসবুক দিয়ে দিলেন, তাহলে কি বোঝা গেল
ওই সেম ক্যাম্পেইন পাঠাইছেন কিন্তু দেখা গেল ট্র্যাকিং এ দেখা গেল ফেসবুক থেকে আসছে। সোর্স বা মিডিয়া ক্যাম্পেইনের নাম সেম থাকবে, এরপরে আপনার সোর্স সেম থাকবে, মিডিয়াম হচ্ছে ধরেন ডিফারেন্ট ইউজ করতে পারেন, বা এখানে আপনি মিডিয়ামের জায়গায় অন্য কিছু ইউজ করেন, সমস্যা নাই, ঠিক আছে। এখানে ধরেন ক্যাম্পেইনের নেম দিলেন স্পেশাল SPE, আচ্ছা ক্যাম্পেইনের নাম ধরেন আমি কয়েকজনের নাম ডিসেন্ডিং অর্ডারে এরকম দিয়ে দিলাম, খান ইকবাল, ঠিক আছে। ধরেন এরকম বিষয়গুলো দিয়ে দিলাম। এখন আমি দেখাই বিষয়টা কি। ইকুয়াল টু, এখন আমি সবার একসাথে তৈরি করে নিব ইউআরএলটা তৈরি করার জন্য জাস্ট লাগবে আমার প্রথমে এ কলামে তো ছিল, এ কলামের এই পোরশনটা লাগবে, ঠিক আছে। ধরেন এটা, আচ্ছা ঠিক আছে, ইকুয়াল টু A5টা আমি পেয়ে গেলাম। A5 এর সাথে আমার কি ইনক্লুড করা লাগবে, স্ল্যাশ এবং কোয়েশ্চেন মার্ক একটা, ঠিক আছে, এটা লাগবে। ওকে, এন্ড সাইন ইউজ করব আমি। এন্ড সাইন ইউজ করে এখানে এই যে এন্ড সাইন, এটা কিন্তু হিডেন হয়ে যাবে, মানে এটা জাস্ট এক্সেল এর ফর্মুলার জন্য এটার সাথে একটা জিনিস অ্যাড করবে, ঠিক আছে। যখন আমি এই সাইনগুলো দিয়ে দিব, কোটেশন মার্কের ভিতরে আমার মানে যেগুলো ঢুকাবো, কোটেশন মার্কের ভিতরে যেগুলো দিব, এগুলো কখনো বেরি করবে না, এটা সব জায়গায় সেম থাকবে। যেমন এখানে আমার স্ল্যাশ এবং কোয়েশ্চেন মার্ক দুটাই, এগুলো আমার মানে কনস্ট্যান্ট থাকবে, কখনো বেরি করবে না। আচ্ছা, দেন এখন আবার আমার দিতে হবে এন্ড সাইন, এবং এটার সাথে আমি অ্যাড করব কি, UTM আন্ডারস্কোর সোর্সটা সেম থাকবে, ইকুয়াল পর্যন্ত সেম থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে UTM আন্ডারস্কোর দিয়ে সোর্স, তারপরে ইকুয়াল টু এতটুকু আমার, হ্যাঁ এতটুকু থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ব্যাপারটা বুঝছেন। এরপরে আমি এন্ড সাইন ইউজ করব, এটার সাথে অ্যাড করবে মানে যোগ করবে, এই যোগ বলতে ওই ক্যালকুলেশনের যোগ না, জাস্ট অ্যাড করবে। অ্যাডটা করবে কি B5, মানে ইমেইলটা ওই সোর্সের জায়গায় ইমেইলটা যাবে, তাহলে B5টা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমি আবার এখন একটা জিনিস দেখেন, এখানে যে এন্ড সাইনটা আছে, ওই যে এন্ড সাইনটা আছে, এটা কিন্তু আমার সব সময় থাকতে হবে, এটা ইউআরএল এর, ঠিক আছে, এটা ইনভার্টেড কমার ভিতরে যাবে। তার মানে হচ্ছে আমি এন্ড সাইন ইউজ করব, এটা ইনভার্টেড কমা ছাড়া, যাতে ওইটার সাথে যোগ করে দেন ইনভার্টেড কমা দিয়ে আরেকটা এন্ড সাইন ইউজ করব, ব্যাপারটা বুঝছেন। তারপরে আবার UTM আন্ডারস্কোর দিয়ে হ্যাঁ এটা দিয়ে এটা দিব, দেন এই সেম ওয়েতে এতটুকু আসবো আমরা, এতটুকু আসার পরে জাস্ট এন্টার দিলেই, এখন আমি জাস্ট এতটুকুই রাখি। আচ্ছা ধরেন হ্যাঁ এতটুকুই রাখি, দেখছেন এতটুকু হয়ে গেছে, ব্যাপারটা বুঝছেন। এখন কিন্তু ইমেল চলে আসছে, এখন আমি দেখাই সবার কিন্তু ক্ষেত্রে বিষয়টা তাই আসছে। যখন আপনি এই নামগুলো চেঞ্জ হবে তখন কিন্তু ওই জায়গায় অটোমেটিক্যালি নাম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা তারপরে কমপ্লিট করে নেই, এন্ড সাইন এন্ড দিয়ে তারপরে হচ্ছে আপনার আবার এন্ড সাইন ইউজ করতে হবে, দেন হচ্ছে UTM আন্ডারস্কোর, এটার নাম কি, মিডিয়াম ইকুয়াল টু, এখন হবে আপনার C5, ঠিক আছে, C5 হবে। এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ এন্ড সাইন হচ্ছে C5, না এটা ইনভার্টেড কমার ভিতরে আসবে না, এন্ড
underscore campaign equal to end sign then হচ্ছে d5 শেষ। দেখছেন কায়সার ইকবাল সবার নামে নামে কিন্তু চলে আসছে। এখন আপনি যখন এই পার্সোনাল ইউআরএল গুলা ওই যে পার্সোনালাইজ ইমেইলের ক্ষেত্রে ওই ইউআরএল বিল্ড আপের একটা বক্স রাখবেন এক্সেল শিটে, ওই প্রত্যেকের ইয়ের ক্ষেত্রে একটা ইউআরএল বসাই দিবেন যে আপনি এই ইউআরএল দিয়ে ভিজিট করেন। অনেক সময় আমরা দেখি না একটা মেইলের আসে যে প্লিজ ক্লিক দিস বিলো লিংক টু কনফার্ম ইওর অ্যাকাউন্ট, হ্যাঁ ঠিক আছে, এই ধরনের একটা আপনার জন্য স্পেসিফিক একটা ইউআরএল দিয়ে দিছে সে, এটা সবার জন্য সেম না, আপনার জন্য স্পেসিফিক আপনার অ্যাকাউন্ট কনফার্মেশনের জন্য আলাদা ইউআরএল দিছে। এই বিষয়টা এভাবেই জেনারেট করে। সে কি প্রত্যেক সময় গুগলে যাবে, গুগলে গিয়ে ইয়ে করবে? সে তার অলরেডি সার্ভারে এরকম একটা ডাটাবেস দিয়ে তৈরি করছে, হয়তো এক্সেল দিয়ে করছে অথবা অন্য কোনো ইয়ে দিয়ে করছে, এরকম করে রাখছে। এখন যেই যাবে তার ধরেন নাম ঠিকানা দেওয়ার পরে আপনি সব অ্যাড্রেস দিয়ে দিলেন, তার সার্ভারের সাথে এটা অলরেডি সূত্র দেওয়া আছে। আপনি যখনই আপনার সব ঠিকানা ইনফরমেশন দিয়ে দিলেন, আপনার জন্য একটা ইউআরএল তৈরি করে নিল সে অটোমেটিক্যালি। যেমন এখানে যেটা হবে, ধরেন এই জিনিসটা এদিকে আমি দিয়ে দিলাম এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এখন দেখেন আমার কিছু কিছু জায়গা ফাঁকা আছে, ঠিক আছে। ধরেন ব্যাপারটা বুঝছেন, এরকম সে সার্ভারে সেটআপ দিয়ে রাখছে, আপনি যখনই আপনার ইনফরমেশন দিয়েছেন সে কিন্তু অটোমেটিক্যালি এখানে তৈরি করে নিচ্ছে এবং ওই ইউআরএলটা আপনাকে পাঠাবে যে এখন আপনি ইয়ে করেন, তখন তার ট্র্যাকিং থাকবে যে ওই ব্যক্তিটাই এখন আসছে, তার ইমেলটা আমি কনফার্ম করে দিই। ব্যাপারটা বুঝছেন? এবং আমি ট্র্যাকিং নিয়েছিলাম, আমি চমকে দিয়েছিলাম আমার মনিটর যিনি আসিল টিফেল ট্রেনিং এ, মনিটর যিনি আসিল সে তো বিসিএস ক্যাডার, উনি বুঝছেন তো, বিসিএস ক্যাডার সবসময় আমার পাশে বসতেন, ওই জায়গায় বসাম না। তো মজা করে বললাম যে আপনি আমার ওয়েবসাইটে ঢুকেন তো, ওনার একটা ইউআরএল দিছি ফেসবুকে যে ঢুকেন তো, ঢুকার পরে দেখবেন আপনি কোন জায়গা থেকে ঢুকছেন। আমি তো সব ইউআরএল এ দিয়ে দিছি, ধরেন এখানে দিছি ভার্ড, এখানে অ্যাড্রেস দিয়ে দিছি, ওনার নাম দিয়ে দিছি। এখন উনি যখন ঢুকছে সাথে সাথে আমি দেখাইছি যে এই দেখেন আপনি বার্ড কুমিল্লা, আপনার নাম শো আসছে, আপনি এই জায়গায় আছেন, এই জায়গায়। উনি তো ভয় পাই গেছে যে তাহলে তো সমস্যা, কারো ওয়েবসাইটে ঢোকা যাইব না। মানে তারা যদি এত মানে সিলি বিষয়গুলো তুলে নিয়ে আসে যে আমি কোন জায়গা থেকে আসি স্পেসিফিক ইনফরমেশন, তাহলে তো করা যাবে না। কিন্তু আমি যে ওনারে এই জিনিসটার এই জাস্ট নামগুলো চেঞ্জ করছি, যেমন এলসিডির জায়গায় ওনারে ইউজ করছি এখানে বার্ড, ধরেন এখানে ইমেলের জায়গায় আমি ইয়ে করছি কুমিল্লা, ঠিক আছে। এরপরে ওনার এখানে নাম দিছি ওনার, তখন উনি চিন্তা মানে বুঝতে পারে নাই তো ইউআরএল এর বিষয়টা আছে। উনি তো আসার পরে দেখছে যে হ্যাঁ আমি গুগল অ্যানালিটিক্সে দেখাইছি যে এই দেখেন আপনার গুগল ইনফরমেশন জানে আপনি বার্ডে কুমিল্লায় বসে আছেন। ব্যাপারটা বুঝছেন তো, এটাই আর কি। যাই হোক, এটা মজার জন্য করছিলাম। এইভাবে তৈরি করবেন, এটা ইমেইলের সাথে ইন্টিগ্রেশন করে দিলে আপনি অ্যানালিটিক্স সহজে পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনারা এক কাজ করবেন, ওই মেইলচিম্প আছে যেমন তো ইমেল মার্কেটিং সাইট বা ব্লগ লিখে দিলে এখানে হিউজ পরিমাণ, যেমন এই যে কয়েকটা সার্ভিস প্রোভাইডার আছে, দেখাবে আপনার হিউজ পরিমাণ যারা আসলে মেইল মার্কেটিং এর এই কাজগুলো করে, ঠিক আছে। বেস্ট ধরেন এখানে 12টার ইয়ে নাম দিয়ে দিছে টুলস, যেমন ইয়ে আছে মেইলচিম্প, গেট রেসপন্স, এগুলো দিয়ে আপনারা ট্রাই করেন, প্রত্যেকটা দেখেন কি কি আছে স্পেসিফিকেশন, ওইভাবেই আপনি মেইল ছাড়তে পারবেন। তবে আপাতত ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেশন এই সেই জন্য 3-4টা ভালো আছে, এভার একটা আছে, মেইলচিম্প একটা আছে, গেট রেসপন্স আছে, এগুলো দিয়েই করলে সবচেয়ে বেটার হয়, বুঝছেন। শর্ট ইউআরএলটা পিকচার, শর্ট ইউআরএলটা আমরা কোথায় বসাবো? পিকচারে। হ্যাঁ, পিকচারের ওই যে স্পেসিফিক, ধরেন আপনি আপনার প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করে দিলেন, এখানে প্রোডাক্টের ক্যাটাগরি ধরেন তৈরি করে দিলেন, এটা হচ্ছে এলসিডি, এটা হচ্ছে আপনার মোবাইল, এটা হচ্ছে ফ্রিজ,
সে ফর এক্সাম্পল, তখন আপনার ওই যে ইউআরএলটা যখন আপনি ছবির পিছনে বসাবেন ওই পার্টিকুলার ইউআরএলটা, তখন দেখাবে যে এলইডি পেজে এতজন আসছে। ব্যাপারটা বুঝছেন? এগুলো যারা এই লিস্টটা আবার ওই আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করে দিতে না ওই মেইলের সাথে? ওইটা যখনই করবেন আপনি মেইলের টেমপ্লেটে অ্যাঙ্কর টেক্সট বসাবেন না, ইউআরএল হাইপার টেক্সট হাইপার রেফারেন্স বসাবেন না, হাইপার টেক্সট হাইপারলিংক বসাবেন না, ওই জায়গায় তো আপনি ইমেলটা বসাবেন, এই ইউআরএলটা বসাবেন। সেক্ষেত্রে যখনই ভিজিট করবে সে গুগল অ্যানালাইটিক্স ওই জিনিসগুলাই ফলো করবে, সে তার ক্যাম্পেইন সোর্সে দেখাবে যে এই সোর্সের এই পাবলিক আসছে বা এই সোর্সে এতজন আসছে। তখন বোঝা যাবে যখন আমি ইমেইলের নিউজ লেটারে ওইটা দিয়ে দিব বা ইমেইলের টেমপ্লেটে দিয়ে দিব এবং ক্লিক করে আসবে, তখন বুঝতে পারবে যারা অ্যানালাইটিক্স করবে তারা বুঝতে পারবে যে ইমেইল থেকে এরা আসছে, ভিজিটরটা ইমেইলের ভিজিটর। ব্যাপারটা বুঝছেন? এটাই, এটা স্পেসিফিক করার জন্য গুগল অ্যানালিটিক্স এমনিতে ইনফরমেশন দেয় যে উনি বাংলাদেশ থেকে আসছে, উনি ইউএস থেকে আসছে, উনি রেফারেন্ট ইউজ করে আসছে, উনি ডাইরেক্ট লিংক ইউজ করে আসছে। ডাইরেক্ট লিংক ধরেন আপনি www.dhakauniversity.bd.com সামহাউ দিলেন, তো সেক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স জাস্ট এটাই বুঝবে যে সে ডাইরেক্ট আসছে, ওয়েবসাইট টাইপ করে আসছে। আমরা অনেক সময় ওয়েবসাইট টাইপ করে ঢুকি না, যেমন facebook.com ডাইরেক্টলি ঢুকি। এরপরে ধরেন রেফারেল হচ্ছে আমি ফেসবুকে একটা জিনিস দিয়ে দিলাম যে এখানে এই লিংকে ক্লিক করেন আমার ওয়েবসাইটে আসবেন। গুগল অ্যানালিটিক্স এটা কিন্তু বুঝে যে উনি ফেসবুকের প্রথমে ছিল, পরে ওই লিংকটা পাইছে, ওই জায়গায় ক্লিক করছে, এই জায়গায় আসছে, ওইটা রেফারেল লিংক হয়ে যায়। বুঝছেন? ওইটা অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা, আপনাদের সময় কয়টা পর্যন্ত? 11টা না? আচ্ছা আচ্ছা, আর কিছু দেখবেন বা কোনো কোয়েরি আছে? তাহলে ইমেল টেমপ্লেট তৈরি করা হলো, লিস্ট ইন্টিগ্রেশন হলো। ওইখানে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে এই লিস্টের প্রথমে লিস্ট তৈরি করবেন, লিস্টে ইনপুট দিবেন, ইনপুট দেওয়ার পরে ক্যাম্পেইন তৈরি করবেন। ক্যাম্পেইনের একটা স্টেপের পরে একটা স্টেপ আছে, ক্যাম্পেইনের নাম, ঠিকানা, অ্যাড্রেস দিবেন সবকিছু। তারপরে টেমপ্লেট ডিজাইন করবেন, তারপরে লিস্ট চুজ করবেন। লিস্ট চুজ টেমপ্লেটের আগে লিস্ট চুজ করে টেমপ্লেটে যাবেন, টেমপ্লেট ডিজাইন করে আপনি কনফার্ম দিবেন। কনফার্মের পরে আপনাকে বলবে এখন সেন্ড করে। সেটা বুঝছেন? এখন এটাতে সময় দিতে হবে। আমি ধরেন এখানে ক্লাসে বসে এতটুকু মানে সবকিছু স্ক্যাটারডলি শেখাইতে গিয়ে আমি একটা জিনিস স্পেসিফিক টেমপ্লেট শিখাইতে পারতেছি না। ব্যাপারটা হচ্ছে তাই। আপনি ওয়ার্ডে যদি একটা টেমপ্লেট তৈরি করেন অনেক ইফেক্টিভ হবে যদি ভালোভাবে তৈরি করতে পারেন। যেমন ওয়ার্ডের অনেক স্পেসিফিকেশন আছে, যেমন একটা ছবির শেডো দিতে পারেন, এটাকে এমনভাবে ডিজাইন করবেন যাতে সে বুঝতেই পারবে না যে এটা কোথা থেকে করা হয়েছে। এই শেডোটা থাকলে সে বুঝবেই না, মনে করবে এটা ফটোশপ দিয়ে করা। ঠিক আছে? আর মাইক্রোসফটের একটা প্রোডাক্ট আমরা এত ছোটভাবে দেখি যে আসলে ওয়ার্ড এটা দিয়ে কি করা যাবে, কিন্তু এই যে মাইক্রোসফট এটা বানাইছে, এটা ফটোশপের একটা পার্ট ঢুকায় রাখছে এটার ভিতরে। সে ওই যে শ্যাডোটা হইছে, আপনি এই শ্যাডোটা ফটোশপে করতে গেলে বা ইলাস্ট্রেটরে করতে গেলে আপনার অনেক সময় লাগবে। ঠিক আছে? মানে এটারে এই শ্যাডো এদিকে যাচ্ছে কেন, বা এটা ইফেক্টিভ হচ্ছে না, কালার দিচ্ছে না, এই সেই হেভি অনেক কিছু। এরপরে এটা এই ছবিটারে আপনি 3D বানাইতে পারবেন এই ওয়ার্ডে। 3D রোটেশন আছে না, এদিকে আপনি এটাকে 3D বানাইতে পারবেন। স্যার এটা শ্যাডোটা করলে কি হবে? আচ্ছা, এই যে ছবির উপরে ক্লিক করলাম, হ্যাঁ, তারপরে ওই যে ফরম্যাট ট্যাব আছে না, ফরম্যাট ট্যাবে গেলাম, ওইখানে অনেক অপশন আছে। যেমন এই দেখেন এটা ওভাল হয়ে গেছে, ওভাল শেপের হয়ে গেছে। এটাই দেখেন রোটেট হয়ে গেছে, এটা ফ্রেমের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে? এই যে এটার সাইড বার, হ্যাঁ ট্রান্সপারেন্ট, এই যে এটার সাইড কিন্তু এটার মতো ছিল কিন্তু এখন হয়ে গেছে। এভাবে আপনার ইচ্ছা মতো আপনি করবেন, বিষয়টা তাই। জেপিইজিতে সেভ করা যাবে পরবর্তীতে? কোনটা? মানে এই যেটা চেঞ্জ হলো এটা কি জেপিইজিতে পরবর্তীতে সেভ করা যাবে? এখান থেকে এখানে তো এটা জাস্ট আপনি যে অলরেডি যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটটাই তো আনছেন। আচ্ছা, এটা এখান থেকে ফরম্যাট চেঞ্জ করার কিছু নাই। এখানে অলরেডি আপনি ওই যে ফটোশপ বা ইয়েতে এখন যে ওয়ার্ডের যে ফাইলটা এটা কোন ফরম্যাটে সেভ করা হবে? এটা তো ওয়ার্ড ফরম্যাটে সেভ করবেন। এটা জেপিইজিতে তাহলে করার সুযোগ নেই না? ওয়ার্ডটা মাইক্রোসফট ওয়ার্ড দেখা যাক এখানে আছে কিনা কোনো ফরম্যাট। এই যে এখানে আমার মনে হয় না ওয়ার্ডের ইয়ে আছে, মানে জেপিজি যে ফরম্যাট বলছেন ওই ফরম্যাটটা এখানে নেই। আচ্ছা স্যার, এক্সপোর্ট করতে হবে কি এক্সপোর্ট? ইমেজটা, মানে ইমেজটা মনে করেন আমি যদি ফাইল থেকে ওখান থেকে নিয়ে ওইটা এটা যদি জেপিজি ফরম্যাট সেভ করতে চাই, ওইটা এখান থেকে এই যে শেডো বেডো আছে এগুলো সহ আমি সেভ করব। জি ওকে, কন্ট্রোল সি,
তারপরে হচ্ছে পেইন্ট। ওটাও হয়, ও পেইন্ট পেন্টও হয়। এখানে কিন্তু করা যায় স্যার, এক্সপোর্টের জেপিজিতে করা যায়। পেইন্ট এই দেখছেন শেডো শো আসে। আচ্ছা কোন জায়গায় আমি জিনিসটা জানি না, ভালো হয়েছে। কোন জায়গায় এক্সপোর্ট থেকে? উপরে কর্নারে। হ্যাঁ, সেভেস। না জেপিজি আসে না। আচ্ছা আছে, আমি করছি, আদার ফরম্যাট আমি করছি। তো ঠিক আছে আদার ফরম্যাট থেকে কি আসে? আসবে। ওয়ার্ডে এখন আমি বলি আপনাদেরকে এটা সম্ভব। সম্ভব কেমনে? যেমন আমরা এই যে ওয়ার্ডের একটা সফটওয়্যার ইনস্টল করা লাগে, যেমন সেভ এজ পিডিএফ। যখন সেভ এজে থাকবে তখন এখানে পিডিএফ ফরম্যাট দেখাবে। একটা সফটওয়্যার লাগে সেভ এজ পিডিএফ, ইজি সেভ এজ পিডিএফ, ওটা ইনস্টল থাকলে এরকম দেখায়। হয়তো ওই কম্পিউটারে আছে ইনস্টল ওইটা যে জেপিজি সেভ এজ জেপিজি ওয়ার্ড ফাইলটা, আপনি পুরো ওয়ার্ড ফাইল এখান থেকে কপি করে নিয়ে পেইন্টে দিলেই তো হয়। সেটা হয়। স্যার ওটা পেইন্টে দিয়ে কি করতে হবে তারপরে? আচ্ছা সেভ করলে এই তো পেইন্টে গিয়ে পেস্ট করলাম ওইটা। পেস্ট করার পরে ওইটা আপনি সিলেক্ট এখন এখান থেকেও এডিট পেডিট করতে পারবেন, কালার টালার চেঞ্জ করতে পারবেন। আপনি জাস্ট এই বাটনে ক্লিক করলে সেভ হবে, আদারওয়াইজ আপনি এখান থেকেও সেভ এজ করতে পারেন জেপিজি, করা যাবে। ঠিক আছে, পিএনজি জেপিজি বিটি জিএফ এগুলো করতে পারবেন। জেপিজিটা তো সব জায়গাতে শো করে না, আর পিএনজি সবচেয়ে ভালো ওয়েবসাইটের ক্ষেত্রে, ইয়ে করা যায়। অনলাইনের জন্য পিএনজি হবে। পিএনজি সবচেয়ে ভালো। আবার যে কোনো সময় এডিট করে আর এডিট ভাবে ইয়ে এডিটটা মানে ওটা স্লাইস থাকে পুরো। না আপলোডের প্রত্যেকটা part। আপলোডের ক্ষেত্রে কোনটা ভালো? পিএনজি দেন সমস্যা কি, জেপিজিও দিতে পারেন, এটা কোনো ব্যাপার সেভ না। এজ ওয়েব দিলে ওই ওয়েবসাইটের জন্য সবচেয়ে বেটার। সেভ এজ হ্যাঁ, ওয়েব দিলে ইয়াটা ফাইলটা হালকা হবে।